এই সংসদ মনে করে শিক্ষা খাত সংস্কার বর্তমান সময়ের সবচেয়ে জরুরি প্রয়োজন। এই প্রতিযোগিতায় যে দুইটা পক্ষ অংশগ্রহণ করতে যাচ্ছে তারা ইতিমধ্যে তাদের একটা ধাপের স্বকীয়তা এবং পারদর্শিতার প্রমাণ দিয়ে এখানে এসছে। গ্রুপ এ এবং গ্রুপ বিতে আলাদাভাবে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গ্রুপ এ থেকে যারা জয়ী হয়ে এসেছেন তারা আজকে সরকারি দলের ভূমিকায় তাদের পারদর্শিতা প্রদর্শন করবেন। সেখানে প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম, সরকার দলীয় হুইপ হিসাবে থাকবেন জনাব মোহাম্মদ জোহান বিন জাহিদ, সরকার দলীয় সংসদ সদস্য হিসাবে থাকবেন জনাব মোহাম্মদ তারেক খান, সরকার দলীয় সংসদ সদস্য 2 থাকবেন জনাব মাধবী রহমান জয়া এবং সরকার দলীয় সংসদ সদস্য 3 হিসাবে থাকবেন জনাব মোহাম্মদ সোহেব খান তানভীর। আমি ওনাদেরকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বিরোধী দলে থাকছেন বিরোধী দলীয় নেতা হিসাবে জনাব বিনয় মিন মোরসালিন মারুফ, বিরোধী দলীয় হুইপ হিসাবে জনাব তানিয়া খাতুন রানী, বিরোধী দলীয় সংসদ সদস্য 1 হিসাবে জনাব নুসরাত জাহান মুরশাদ, বিরোধী দলীয় সংসদ সদস্য 2 হিসাবে জনাব উম্মে সুমাইয়া এবং বিরোধী দলীয় সংসদ সদস্য 3 হিসাবে জনাব রিদিতা ইসলাম খান। তাদেরকেও আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকের এই বিতর্ক প্রতিযোগিতা প্রধান বিচারক হিসাবে রোল প্লে করবেন ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক ব্যবসা প্রশাসন বিভাগ। সহকারী বিচারক 1 হিসাবে তার কার্য সম্পাদন করবেন ডক্টর রেজাউল করিম, সহকারী অধ্যাপক লাইব্রেরি অ্যান্ড কম্পিউটার সায়েন্স এবং সহকারী বিচারক 2 হিসাবে জনাব ইফতেখারুন্নেসা ইউসুফি, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ। এবং সময় নির্ধারণের নির্দেশকের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন নাইম মিয়া, আইন বিভাগের। আমি সংক্ষিপ্ত আকারে প্রতিযোগিতার রূপরেখা নিয়মটাকে একটু বলি। আসলে বিতর্ক প্রতিযোগিতার কনসেপ্ট নতুন নয়। সেই গ্রিক সভ্যতার সময়ে যখন ক্লিওন, ডায়োডাসাস এবং সিলোনার ওনারা নেতৃত্ব দিতেন তখন থেকেই বিতর্কের উদ্ভব, বিতর্কের শুরু এবং ধীরে ধীরে পথ চলা। ওনারা সরকারি যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন, উন্মুক্ত বিতর্ক করতেন এবং সেখান থেকে নির্ধারণ করতেন দেশ, সমাজ, রাষ্ট্র তথা সমস্ত পৃথিবী কিভাবে চলবে। আমাদের আজকের প্রতিযোগিতার যে বেসিক রুলসগুলো সেগুলোকে আমি একটু রিড আউট করার চেষ্টা করছি। এখানে 2টি দল থাকছে, একটি দল সরকারি, একটি দল বিরোধী দল হিসেবে চিহ্নিত হবে। সরকারি ও বিরোধী উভয় দলে 3 জন করে বিতর্কিক থাকবেন এবং 2 জন সহায়তাকারী থাকবেন। সরকারি দলে প্রথম বক্তা যিনি থাকবেন উনি প্রধানমন্ত্রীর রোল প্লে করবেন, দ্বিতীয় বক্তা যিনি থাকবেন উনি সরকার দলীয় হুইপের রোল প্লে করবেন এবং তৃতীয় বক্তা যিনি থাকবেন উনি সরকার দলীয় সংসদ সদস্যের রোল প্লে করবেন। আরো 2 জন তাদের সহায়তাকারী হিসাবে সহায়তা করতে পারবেন। বিরোধী দলের প্রথম বক্তা যিনি হবেন উনি হবেন বিরোধী দলীয় নেতা, দ্বিতীয় বক্তা যিনি হবেন তিনি হবেন বিরোধী দলীয় হুইপ এবং তৃতীয় বক্তা যিনি হবেন তিনি হবেন বিরোধী দলীয় সংসদ সদস্য। সাধারণদের বক্তব্যের ক্ষেত্রে 5 মিনিট সময় পাবেন। 5 মিনিটের মধ্যে 1 মিনিট পর এবং 4র্থ মিনিট পর সতর্ক সংকেত বাজবে। 5ম মিনিট শেষে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা যুক্তি খণ্ডন করবেন। যুক্তি খণ্ডনের জন্য তারা 3 মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে প্রথম মিনিট শেষে এবং দ্বিতীয় মিনিট শেষে সতর্ক সংকেত বাজবে এবং তৃতীয় মিনিট শেষে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি প্রতিযোগী সকলকে স্পিকার এবং সদস্যকে মাননীয় বলে সম্বোধন করার জন্য অনুরোধ করছি। এখানে পয়েন্ট অফ অর্ডার, প্রিভিলেজ এবং ইনফরমেশনের সুযোগ থাকবে, কিন্তু প্রথম মিনিটে এবং শেষ মিনিটে এটার আহ্বান করা যাবে না। মার্কস প্রদানের ক্ষেত্রে সম্মানিত বিচারক মণ্ডলী ওনারা সংজ্ঞা প্রদান ও বিশ্লেষণের ক্ষেত্রে 15, বিষয়বস্তু সম্প্রসারণের ক্ষেত্রে 15, দলীয় অবস্থান ব্যাখ্যা করার ক্ষেত্রে 5, তথ্য ও তত্ত্বের ক্ষেত্রে 5, উচ্চারণ ও বাচনভঙ্গির ক্ষেত্রে 5, আপত্তি মোকাবিলাতে 5, 50 নম্বরের মধ্যে মূল্যায়ন করবেন। আমরা এখন আমাদের মূল পর্বে যেতে যাচ্ছি। আমি মূল পর্ব শুরু করার জন্য আমাদের মাননীয় উপাচার্য স্যারের সদয় অনুমতি প্রার্থনা করছি। স্যার মূল পর্ব শুরু করার জন্য আপনার অনুমতি স্যার। ধন্যবাদ স্যার। আমি চূড়ান্তভাবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি
প্রস্তাবনাটি নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আজকে সংসদের মাননীয় জনাব মোহাম্মদ রাশিদুল ইসলামকে তার বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের সদস্য সহ উপস্থিত সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিতর্ক চলছে। আজকের এই ছায়া সংসদে প্রস্তাবিত বিষয়টি হচ্ছে, এই সংসদ মনে করে শিক্ষা খাতের সংস্কার বর্তমান সময়ের জন্য সবচেয়ে জরুরি বিষয়। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, ছোট্ট একটা শব্দ শিক্ষা, অথচ এই ছোট একটা শব্দ গোটা বিশ্বকে সভ্য বানিয়েছে, অথচ শিক্ষার অর্থই আমরা বর্তমানে বুঝতে পারছি না। শিক্ষা হলো একটি আচরণগত পরিবর্তন। শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শেখার সুবিধা বা জ্ঞান, দক্ষতা, মান, বিশ্বাস এবং অভ্যাস অর্জন করা। কারণ মতো শিক্ষা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশমূলক প্রক্রিয়া, এবং কেউ বলেন শিক্ষা সামাজিক প্রক্রিয়া। অ্যারিস্টটল বলেন সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শিক্ষা হলো তাই যা আমাদের কেবল তথ্যই পরিবেশন করে না, বিশেষত্বের সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকেও গড়ে তোলে। মাননীয় স্পিকার, সংস্কার বলতে আমরা কি বুঝি? সংস্কার কোনো কিছু পরিবর্তনের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয় সেটাই হচ্ছে সংস্কার। বর্তমান সময়ে এটি সবচেয়ে কেন বেশি জরুরি সে ব্যাপারে একটু আলোকপাত করছে মাননীয় স্পিকার। একজন অসুস্থ রোগী যে কিনা সারা শরীরে অসুস্থতা নিয়ে ভরে গেছে, মেরুদণ্ড পর্যন্ত তার বাঁকা হয়ে গেছে। এখন আমি আমার বিরোধী দলের নেতার কাছে প্রশ্ন রাখতে চাই যে একজন অসুস্থ রোগীর যার কিনা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বিকল, আপনি সবার প্রথমে কোন বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করবেন? মেরুদণ্ড ঠিক করবেন নাকি সর্দি কাশির চিকিৎসা করবেন? একজন ফার্মাসিস্ট হিসেবে আপনি এটার উত্তর দিয়ে যাবেন। বিগত বছরগুলোতে দেশে যে পরিমাণ ফ্যাসিবাদ, দুর্নীতি, অনিয়ম চলে এসেছে, এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা খাতে। এর জন্য জাতির মেরুদণ্ড সবার আগে ঠিক করতে হবে মাননীয় স্পিকার। তারপর অন্যান্য খাতগুলোর চিকিৎসা আমরা করবো ইনশাল্লাহ। আপনি যদি দেখেন চিকিৎসা খাতে যদি আমরা উন্নয়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে শিক্ষা খাতের উপরে গুরুত্ব আরোপ করতে হবে। আপনি যদি রাজনীতির ক্ষেত্রেও যদি আপনি উন্নয়ন করতে চান, রাষ্ট্র যদি চালাতে চান, তাহলে অবশ্যই আপনাকে শিক্ষার দিকে গুরুত্বের সাথে নজর দিতে হবে মাননীয় স্পিকার। অথচ আজকে স্বাধীনতার 53 বছর পরেও আমাদের শিক্ষার অবস্থা এতটাই নাজুক যে ছেলেমেয়েরা রাস্তাঘাটে ঠিকমতো হাঁটতে পর্যন্ত শেখে মাননীয় স্পিকার। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে মাননীয় স্পিকার, যেখানে উন্নত বিশ্বের ছেলেমেয়েরা উদ্ভাবনী শক্তির বিকাশ করছে, তারা রকেট সায়েন্স নিয়ে গবেষণা করছে, তারা মঙ্গলে যাত্রা করছে, সেখানে আমার দেশের ছেলেমেয়েরা বিষয়টি উত্থাপন করছি। তারা প্রথমেই এসে কিন্তু মাননীয় স্পিকার আমাদেরকে বিরোধী দল হিসেবে সমর্থন না করে ফার্মেসি বিভাগ হিসেবে সমর্থন করেছে। মাননীয় স্পিকার ব্যক্তিগত আক্রমণ করেছে মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে এটি আমরা প্রিভিলেজ হিসেবে করা হয়েছে মাননীয় স্পিকার। এটা আপনাকে উল্লেখ করে বলা হয়, এটা আমি আপনাকে পার্সোনালি উল্লেখ করে বলিনি, আমি এভাবে বলেছি। আপনার পয়েন্টটি গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এটা এজন্য বলেছি যে একজন মানুষের আমরা যে শিক্ষা আপনি অর্জন করছেন, আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা খাতের সংস্কার করা মাননীয় স্পিকার। তো আপনি এখান থেকে যতটুকু শিক্ষা পেয়েছেন সেই শিক্ষার মানদণ্ডের উপরে দাঁড়িয়ে আপনি আগে কোনটার চিকিৎসা করবেন সেইটার ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছি মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার কিন্তু সেক্ষেত্রে সম্বোধনটা ভুল ছিল মাননীয় স্পিকার, সেজন্যই আমরা পয়েন্টটা প্রিভিলেজ দিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি পয়েন্টটা গৃহীত করবেন। সেটা বুঝতে ভুল করেছেন মাননীয় স্পিকার। বর্তমানে আমাদের সময় যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের দেশে শিক্ষার যে সংস্কার কিসের জন্য দরকার সেই ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আমাদের বর্তমান সময় যেখানে উন্নত বিশ্বের ছেলেমেয়েরা আবিষ্কার নিয়ে পড়ে আছে, তারা শিক্ষা অর্জন করছে, গবেষণা করার জন্য তারা শিক্ষা অর্জন করছে, অস্ত্র তৈরি করার জন্য তারা গবেষণালব্ধ লেখাপড়া করছে, আর আমার দেশের শিক্ষার্থীরা আদব কায়দা পর্যন্ত ভুলে গেছে মাননীয় স্পিকার। বিগত বছরগুলোতে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যত অগ্রগতি অর্জন করেছে, কিন্তু একটি ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অবদান আমাদের চোখে পড়েনি মাননীয় স্পিকার, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা যে কোনো জাতির উন্নয়নের মূল ভিত্তি সেটাই আমরা ভুলে গেছি মাননীয় স্পিকার। বাংলাদেশের জন্য শিক্ষা ব্যবস্থার প্রধান সমস্যাগুলি সমাধান করা সবচেয়ে বেশি জরুরি। 160 মিলিয়নের বেশি জনসংখ্যার এই দেশে
এই দেশে সবচেয়ে বেশি শক্তিশালী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা যা মানব মূলধন বৃদ্ধি, উদ্ভাবন এবং একটি সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারবো। মাননীয় স্পিকার, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা বিভিন্ন চ্যালেঞ্জে জর্জরিত, যা দেশের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। এই জন্যই আমরা প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পথে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরবো, সেগুলো সমাধানের জন্য চেষ্টা করবো। মাননীয় স্পিকার, বর্তমান দেশে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে শিক্ষা বাণিজ্য। অলিতে গলিতে এত পরিমাণে স্কুল কলেজ ছড়িয়ে গেছে যে শুধুমাত্র স্কুল কলেজে চোখে পড়ে, শিক্ষা আমাদের চোখে পড়ছে না। ক্ষমতাসীন দলের মদদে হাজার হাজার কিন্ডারগার্টেন স্কুল মালিকেরা বিনা বাধায় শিক্ষা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এক গাদা বই পুস্তক হাতে ধরিয়ে দিয়ে ভোর থেকে রাত 10টা পর্যন্ত মুখস্থ বিদ্যা, কোচিং প্রাইভেটের নামে গোটা জাতিকে খোরাক করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একদল শিক্ষা ব্যবসায়ী। মাননীয় স্পিকার, খুব শীঘ্রই আমরা ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নামেও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা বাণিজ্য বন্ধ করতে জোরালো পদক্ষেপ গ্রহণ করে। মাননীয় স্পিকার, যাতে করে বৈষম্যহীনভাবে সকল শিশুর মেধা বিকাশের সুযোগ পায়, প্রত্যেকের শিক্ষার মান সুনিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। মাননীয় স্পিকার, আমি দেখেছি কিভাবে স্কুল কলেজগুলোতে ব্যবসা চলে। একজন ভালো শিক্ষার্থীকে সামনে বসে 20 জন দুর্বল শিক্ষার্থীকে পেছনে বসে পরীক্ষা কেন্দ্র কিনে নেওয়ার মাধ্যমে যে রমরম বাণিজ্যে মেতে উঠেছে ব্যবসায়ীদের দল, এতে করে প্রজন্মের পর প্রজন্ম প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি, অনিয়ম, ঘুষ, প্রতারণা, ব্যয়পনা ইত্যাদি শিখে যাচ্ছে। মাননীয় স্পিকার, এজন্য আজকের এই সংসদে আমাদের যে প্রস্তাবিত বিষয়, এই সংসদ মনে করে দেশের সব শিক্ষা খাতের সংস্কার সবচেয়ে বেশি জরুরি। মাননীয় স্পিকার, তাই আজকে এই সংসদে প্রস্তাব রেখে যাচ্ছি শিক্ষা খাতের সংস্কার বর্তমান সময়ে সবচেয়ে বেশি জরুরি বিষয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি এখন মাননীয় বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রথমেই আমি একটু সংজ্ঞায়নের দিকে লক্ষ্য করতে চাই। তারা একটু ভুল সংজ্ঞায়ন করেছেন, আংশিক সত্য সংজ্ঞায়ন করেছেন। তারা বারবার বলেছেন বেশি জরুরি বলেছেন, কিন্তু জরুরি প্রয়োজন সে কথাটি তারা উল্লেখ করেননি। মাননীয় স্পিকার, এবার আমি সেই জন্য সংজ্ঞায়নটি পুনঃসংজ্ঞায়ন করছি। মাননীয় স্পিকার, শিক্ষা খাতের সংস্কার বলতে মূলত বোঝানো হয় মাননীয় স্পিকার যে এটি শিক্ষা ব্যবস্থার উন্নতি, শিক্ষার মান বৃদ্ধি, আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন, শিক্ষার সুযোগ সমানভাবে বিতরণ করা ইত্যাদি বিষয়ে পরিবর্তন নিয়ে কাজ করে। শিক্ষা সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার পরিবেশকে আধুনিক, বৈজ্ঞানিক, মানসম্মত এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা। মাননীয় স্পিকার, এটি তথ্যসূত্র উইকিপিডিয়া এবং বিবিসি বাংলা। মাননীয় স্পিকার, আপনি ভালোভাবে খেয়াল করুন, আজকে মূলত যে বিষয়টি এখানে উঠে এসেছে সেখানে সুন্দরভাবে এই কথাটি স্পষ্ট করে লেখা আছে, স্পষ্ট করে এটা বলা আছে শিক্ষাখাতের সংস্কার বর্তমান সময়ে সবচেয়ে জরুরি প্রয়োজন। আমাদের মূলত বিরোধীদের বর্তমান নামক শব্দটা নিয়ে মাননীয় স্পিকার, বর্তমান মানে বোঝায় এখনই বা এই মুহূর্তে। মাননীয় স্পিকার, এই মুহূর্তে মূলত শিক্ষা খাতের সংস্কার নয়, বরং এই মুহূর্তে রাষ্ট্রযন্ত্রের সংস্কার করাটা মাননীয় স্পিকার সবচেয়ে বড় এবং বেশি জরুরি প্রয়োজন। মাননীয় স্পিকার, আপনি দেখুন আমাদের যে মৌলিক অধিকারের মধ্যে 4র্থ নম্বর অবস্থানে অবস্থান করছে শিক্ষা। মাননীয় স্পিকার, তার আগে আরো 3টি বিষয় আছে। মাননীয় স্পিকার, খাদ্য, বস্ত্র, এই যে আমাদের বিষয়গুলো। আমার পেটে যদি খাবার না থাকে মাননীয় স্পিকার, তখন আমাকে কবির ভাষায় বলতেই হবে ভাবতে হারাম দাদা নইলে মানচিত্র কি বের খাবো। আমার পেটে যখন খাবার নাই মাননীয় স্পিকার, এই সময় আমি কি করে আমি শিক্ষা খাতে সংস্কারের দিকে আগে যাবো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে ভারত কর্তৃক বাঁধ নির্মাণ করে, অবৈধভাবে বাঁধ নির্মাণ করে যেভাবে আমাদের দেশের মানুষকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এই মধ্যে রাষ্ট্রযন্ত্রের সংস্কারের মধ্য দিয়ে আমাদের উচিত এই তাদের কূটনৈতিক সম্পর্কের জায়গাতে। আচ্ছা, মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার কাছে প্রশ্ন। আপনি এমন একটি শিক্ষিত জাতিকে দেখান যারা খাদ্যের অভাবে মারা গেছে, শিক্ষিত জাতি। ধন্যবাদ মাননীয় স্পিকার, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে শিক্ষিত এমন একটি জাতিকে দেখাতে চেয়েছেন যারা খাদ্যের অভাবে মারা গেছে। আমরা যদি চায়নার দিকে দেখাই মাননীয় স্পিকার, আমরা দেখবো সেখানে মূলত দুর্ভিক্ষকে ঠেকানোর জন্য মাননীয় স্পিকার সেখানে প্রায় 10 বছর শিক্ষা ব্যবস্থাকে বন্ধ রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, দুর্ভিক্ষকে তারা সেখানে ঠেকানোর জন্য কিন্তু তারা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ রেখেছিল। মাননীয় স্পিকার, আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে মাননীয় স্পিকার, আমি যে প্রসঙ্গে কথা বলছিলাম যে ভাইয়া, এখানে
পয়েন্ট অফ ইনফরমেশন যখন তুলবে তখন সেখানে পরিপ্রেক্ষিত প্রাকৃতিক দুর্যোগ শুধু এটা পয়েন্ট অফ ইনফরমেশন দেওয়া যায় না। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে মাননীয় স্পিকার আমাদের দেশে আমি যখন বলছি বন্যার কথা, এটি কিন্তু মাননীয় স্পিকার এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না মাননীয় স্পিকার, বরং এটি কিন্তু একটি রাষ্ট্রীয় কাঠামোগত জায়গা থেকে তারা আমাদেরকে অন্যায়ভাবে হাতে দিচ্ছে মাননীয় স্পিকার। আপনার লক্ষ্য করুন মাননীয় স্পিকার, এই যে বাঁধগুলো আমাদের বাংলাদেশের সাথে 54টা নদী। পয়েন্ট অফ প্রিভিলেজ, আপনি হচ্ছে চায়নার উদাহরণ দিলেন, কিন্তু পরবর্তীতে আপনি বলেন বাংলাদেশের বন্যার কথা। আপনার তো নিজেরই বক্তব্যই নিজেরই হচ্ছে বিরুদ্ধে চলে গেল। মাননীয় স্পিকার আমি চায়নার বক্তব্য যখন দিয়েছি, আমি চায়নার কথা বলেছি, তারা দুর্ভিক্ষকে ঠেকানোর জন্য শিক্ষা ব্যবস্থাকে বন্ধ রেখেছিলেন, কিন্তু সেখানে দুর্ভিক্ষ অনেকগুলো কারণে হয়েছিল মাননীয় স্পিকার। তারা শুধুমাত্র প্রযুক্তিগত খাতে তারা যখন উন্নয়ন করছিলেন তখন তাদের কৃষি খাতের দিকে তাদের ব্যবস্থাপনাটা ভালো ছিল না মাননীয় স্পিকার। সেই জন্যই তারা সেই সময় শিক্ষা খাতের পরিবর্তে কৃষি খাত এবং অন্যান্য খাতগুলোকে সেখানে সংস্কার করেছিলেন এবং সেই ক্ষেত্রে কিন্তু মূলত তারা সেটা কাজ করেছিলেন। এবার মাননীয় স্পিকার আমি যেটা বলছিলাম যে আমাদের যে বন্যা, এই যে বন্যা হলো 54টা নদীতে যে অভিন্ন বাঁধ নির্মাণ করা হয়েছে মাননীয় স্পিকার, আপনি জানেন যে জাতিসংঘ কর্তৃক 1995 সালে ইন্টারন্যাশনাল ওয়াটার কনভেনশন অ্যাক্ট 1995 নামে একটি কিন্তু আইন প্রণয়ন করা হয়েছে, যেখানে কিন্তু যারা অনুস্বাক্ষর করে এই চুক্তিতে যারা অনুস্বাক্ষর করে সেই দেশগুলো মূলত অন্য দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে যে বাঁধ নির্মাণ করা যাবে না এই প্রসঙ্গে। কিন্তু দুর্ভাগ্য যে 1995 পর থেকে এখন পর্যন্ত আমরা সরকারের শুধু পরিবর্তন দেখেছি মাননীয় স্পিকার। প্রায় 1995 থেকে 2024 এই সময়ের মধ্যে সরকারের পরিবর্তন, পালাবদল, ফাঁসিবাদের পরিবর্তন দেখেছি, কিন্তু তারা কেউ এই চুক্তিতে কিন্তু অনুস্বাক্ষর করেনি মাননীয় স্পিকার। সর্বশেষ ইন্দোনেশিয়া এই চুক্তিতে অনুস্বাক্ষর করেছে, এর মধ্যে দিয়ে 34টি দেশ এই চুক্তিতে অনুস্বাক্ষর করায় এটি সর্বসম্মতিক্রমে জাতিসংঘে আইন হিসেবে গৃহীত হয়েছে মাননীয় স্পিকার। এখন প্রশ্ন হচ্ছে আমরা চাইলে 3 কর্মদিবস কিংবা মাত্র 7 কর্মদিবসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু এই মুহূর্তে চাইলে জাতিসংঘে গিয়ে অর্থাৎ ইউএনএ গিয়ে এটিতে অনুস্বাক্ষর করতে পারে এবং অনুস্বাক্ষর করার পরে কিন্তু বৈধভাবে ভারতের বিরুদ্ধে অ্যালিগেশন আনতে পারে এবং আন্তর্জাতিক আদালতে কিন্তু মামলা করতে পারে মাননীয় স্পিকার। এটি বর্তমান সময়ে সবচেয়ে জরুরি প্রয়োজন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন আপনি, শুধু বন্যা নয়, অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন মাননীয় স্পিকার। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে অবকাঠামোগুলো আছে সেখানে আমরা আজকে আর্থিকভাবে আমরা মারাত্মক ঝুঁকিতে আছি মাননীয় স্পিকার। আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা এই ফ্যাসিবাদ সরকার লুট করে নিয়ে গেছে মাননীয় স্পিকার। এই টাকাগুলো আমরা এখন কূটনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে পারি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী বলে গেলেন আদব কায়দা ভুলে গেছে। মাননীয় স্পিকার নৈতিকতা শিক্ষার মাধ্যমে আপনি আদব কায়দা যেমন দিতে পারেন ঠিক আছে, কিন্তু আপনি যদি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেও তাকান, তিনি প্রথমে আগে মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, তারপর আদব কায়দার শিক্ষা দিয়েছেন। শুধুমাত্র আদব কায়দার শিক্ষা দিয়ে কেউ কখনো মানবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আপনাকে আইনের কথা প্রয়োগ করতে হবে। আমরা রাষ্ট্রযন্ত্রের সংস্কার বলতে বলতে এটাই বুঝাচ্ছি, আইন বিভাগের সংস্কার করতে হবে এখনই, এই মুহূর্তে বিচার বিভাগের সংস্কার করতে হবে, এই মুহূর্তে পুলিশিং কাঠামোকে সংস্কারের মধ্যে আনতে হবে, এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংস্কারের মধ্যে আনতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তারা বলেছেন শিক্ষার খাতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সাথে জড়িত। এই চ্যালেঞ্জগুলো মূলত আইন বিভাগ সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার কারণেই হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দলীয় রাজনীতিতে শিক্ষক নিয়োগের কারণে এগুলো হচ্ছে এবং এই নিয়োগ বাণিজ্যগুলো কারা চালাচ্ছে মাননীয় স্পিকার? রাজনৈতিক দল। সুতরাং এখানে রাজনৈতিক সংস্কারটা আগে জরুরি মাননীয় স্পিকার। এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের মূলত প্রধান কাজ হচ্ছে দেশের জনগণের, মাননীয় স্পিকার একটু সময় চেয়ে নিচ্ছি, জনগণের মূলত যে জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যবস্থা তাদেরকে মাননীয় স্পিকার এখানে আনতে হবে, এটি মূলত তাদের প্রধানতম কাজ। তাই মাননীয় স্পিকার এতদূর শব্দে আমি বলতে চাই শিক্ষা খাতের সংস্কার অবশ্যই প্রয়োজন, কিন্তু মাননীয় স্পিকার সেটি ধাপে ধাপে সেটি পরে প্রয়োজন। বর্তমান সময়ে বা এই মুহূর্তে মূলত যেটি প্রয়োজন সেটি হচ্ছে রাজনৈতিক সংস্কার তথা রাষ্ট্রযন্ত্রের সংস্কার। তাই আজকের এই স্থায়ী সংসদে মূলত এই প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত হওয়ার দাবি রাখেন না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সরকারি দল, ধন্যবাদ মাননীয় অভিজ্ঞ বিচারমণ্ডলী এবং সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা বক্তব্যের জন্য। মূলত পরস্পরের সহযোগিতায় সংসদ প্রাণবন্ত হয়ে ওঠে, নীতি নির্ধারিত হয় এবং দেশ এগিয়ে যাবে। আমরা সংসদের সকল সদস্যকে বিনীত অনুরোধ করব সবাই সবার জায়গায় পজিটিভ মেন্টালিটি পোষণ করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা অযথা কোনো ঝগড়া বিবাদে জড়াবো না। আমি এই পর্যায়ে
সরকার দলীয় হুইপ, মাননীয় সরকার দলীয় হুইপ জনাব মোহাম্মদ জোহার বিন জাহিদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ছায়া সংসদে উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সম্মানীয় অতিথিবৃন্দদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ছায়া সংসদ মনে করে শিক্ষা খাতে সংস্কার বর্তমান সময়ে সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় নেতা হয়তো আজকে পড়াশোনা করে আসেননি, তিনি শিক্ষা খাত এবং শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষা প্রশাসন নামে যে কয়েকটি কথা আছে, শিক্ষানীতি নামে যে কয়েকটি ওয়ার্ড আছে, তিনি সেগুলো ব্যাখ্যা করতে পারেননি এবং সেগুলো তিনি যুক্তি দ্বারা বোঝাতে পারেননি। তিনি বারবার বলে যাচ্ছে যে শিক্ষা 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 শিক্ষা, সেটা হলো গভর্নমেন্টের প্রভাবের মতো। মাননীয় স্পিকার, আমি ওনার কনসেপশনটা আমি ক্লিয়ার করে দিতে চাই। মাননীয় স্পিকার, শিক্ষা খাত বলতে বোঝায় হলো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের একটা সমন্বিত সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে সবাই কার্যক্রম করে। মাননীয় স্পিকার, আর সংস্কার বলতে বোঝায় হলো মাননীয় স্পিকার মেরামত বা সংশোধন। আর জরুরি প্রয়োজন ইনসাইডারের মধ্যে মাননীয় স্পিকার জরুরি প্রয়োজন বলতে বোঝায় এটি একটি এমন শর্ত যেখানে জাতির জন্য একটি গুরুত্ব এবং তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করতে পারে এমন কিছু। উনি প্রস্তাবনাটাই বলছেন এবং প্রস্তাবনাটা থেকে বিরোধী চলে গেছেন। মাননীয় স্পিকার, এই প্রস্তাবনাতে দুটি বিষয় লক্ষ্য করবো আমি। মাননীয় স্পিকার, সেটি হলো শিক্ষা খাত সংস্কার বর্তমান সময় এবং জরুরি প্রয়োজন। এই দুটি বিষয়ে আমি যুক্তি উপস্থাপন করে যাবো কেন সংস্কার প্রয়োজন। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের সংবিধান থেকে, উনি বারবার সংবিধানের কথা উল্লেখ করছিলেন, সংবিধানের মৌলিক চাহিদার কথা উল্লেখ করেছিলেন। মাননীয় স্পিকার, সংবিধান যদি আমরা উল্লেখ করি তাহলে দেখতে পাবো যে মাননীয় স্পিকার রাষ্ট্র চালানোর কিছু নিয়ম আছে যেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল অফ স্টেট পলিসি। মাননীয় স্পিকার, এই ফান্ডামেন্টাল অফ স্টেট পলিসি 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে মাননীয় স্পিকার যে শিক্ষার জন্য প্রতিটি আইন দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত বালক বালিকাদের অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আরো বলা হচ্ছে মাননীয় স্পিকার সংবিধান অনুচ্ছেদ 15, 16, 19 এবং 41-এ মাননীয় স্পিকার যে সংবিধান শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অন্য সব খাত থেকে, শিল্প, কৃষি, সামরিক এবং যত তথ্য খাত আছে সকল কিছু থেকে মাননীয় স্পিকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ থেকে 1971 সালে এত বছর ধরে মাননীয় স্পিকার আমরা এই শিক্ষা খাতকে বাস্তবায়ন করতে পারি। কেন পারিনি মাননীয় স্পিকার? এরা অবকাঠামো এবং অন্যান্য খাত বাস্তবায়ন করতে এরা বেঞ্জিনের মতো অনেক নেতাকে তারা জন্ম দিয়ে গেছে, যার কারণে মাননীয় স্পিকার চুক্তি আগে সম্পন্ন হয়নি। মাননীয় স্পিকার, আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পাবো 2015-16 অর্থ বছরে শিক্ষা বাবদ খাত ছিল 11.5%। এখানে সুপ্রিম কোর্ট থাকবি না, সঙ্গে থাকবো না। মাননীয় স্পিকার, পয়েন্ট অফ প্রিভিলেজ মাননীয় স্পিকার বক্তব্য যে উনি বললেন বেনজিরের মতো নেতা তারা তৈরি করে গেছেন। এখানে কারা তৈরি করে গেছে মাননীয় স্পিকার এই কথা কিন্তু তিনি স্পষ্টভাবে বলেননি। মাননীয় স্পিকার, বিরোধী দলের কোন নেতা কর্মী বেনজিরকে তৈরি করে যান মাননীয় স্পিকার, সুতরাং এটি আসলে গৃহীত হওয়া উচিত বলে মনে করি। মাননীয় স্পিকার, এইখানে কেন সে আমরা তার উত্তরটি দিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, তার শিক্ষাকে বিভিন্ন জায়গায় ব্যস্ত রেখে শিক্ষাক্ষেত্রে রাজনীতি ঢুকে, শিক্ষাক্ষেত্রে র্যাগিং ঢুকে, শিক্ষাক্ষেত্রে হল বাড়িতে ঢুকে ছাত্রদের বাধ্য করেছিল শিক্ষা রাজনীতি করতে, যার ফলে বেঞ্জিনের মতো উৎপাদন করে দিতে তারা আজকে এই যে চুক্তি করতে দেয়নি। মাননীয় স্পিকার, তারা অর্থ লুটপাট করে গেছে। তিনি আরো বলেছিল অর্থ লুটপাটের কথা। মাননীয় স্পিকার, অর্থ লুটপাট কারা করেছে? অর্থ লুটপাট করেছে এই বেঞ্জিনের মতো এই ছাত্র রাজনীতি যুক্ত যারা অবকাঠামো, যারা মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার চাচ্ছি সেটি আপনার মাধ্যমে যে বেনজিরের কথা বারবার ঘুরে ফিরে আসছে মাননীয় স্পিকার, অর্থ লুটপাটের কথা। তো সেই জন্যই তো মাননীয় স্পিকার যারা এই কাজগুলো করেছে, তাই তারা যেহেতু রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে করেছে, আমি আমার বক্তব্যে বারবার বলেছিলাম, তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন রাজনৈতিক শিক্ষা নাই। তাদের বিশেষ কারণে পরীক্ষা হয় না, তাদের সিভিল প্রশাসন ছিল না, তাদের কিন্তু শিক্ষার একজন বিশেষ কারণকে আপনাদের অনুমোদন করতে হবে। মাননীয় স্পিকার, এখানে কিন্তু আইনের সঠিক প্রয়োগের অভাব ছিল। মাননীয় স্পিকার, সংবিধানে বলা আছে সংবিধানের ফান্ডামেন্টাল অফ স্টেট পলিসি, যেটার মাধ্যমে রাষ্ট্র চলবে। মাননীয় স্পিকার, সেটাকে বলা আছে শিক্ষা সর্বোচ্চ খাত পাবে। কিভাবে সেটা মাননীয় স্পিকার, সংবিধানে বলা আছে, মাননীয় স্পিকার, আমরা বলেছি সংবিধানে বলা আছে, কিন্তু মাননীয় স্পিকার সংবিধানটি কেন মাননীয় স্পিকার সংবিধানের সেটি যখন মানানো হয়নি মাননীয় স্পিকার, মাননীয় রুল ব্রেক করছেন এবং তাকে শান্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি। বিরোধী দলীয় নেতা, আপনি শান্ত হন। মাননীয় স্পিকার, যদি আমরা এখানে সামরিক খাতে দেখি তাহলে দেখতে পাবো জিডিপির মোট 5.3% 2023-24 অর্থ বছরে বরাদ্দ করা হয়েছে, যা আগের বছর থেকে 7% বেশি। স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে
4.6 এবং কৃষিখাতে বরাদ্দ করেছে 12.00%। মাননীয় স্পিকার, পরিসংখ্যান থেকে বোঝা যায় যে আমাদের শিক্ষা খাত অবহেলিত এবং তারা শিক্ষা খাতকে অবহেলিত রাখার জন্য এইসব মায়াকান্না, মেট্রো রেল, অবকাঠামো, লুটপাট, আইন বিভাগের প্রশাসন, আইন বিভাগকে ছোট করে তারা আইন বিভাগের সংস্কার চাচ্ছেন, তারা বিভিন্ন সংস্কার অবকাঠামো সংস্কার করতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধান বিরোধী দলের তাদেরকে প্রশ্ন, মাননীয় স্পিকার, আপনারা যদি শিক্ষা খাত ব্যতীত অন্যান্য খাতে এত বছর হলো এত উন্নয়ন করেন, দেখলেন তো পরিসংখ্যান কি বললো, এত উন্নয়ন করে থাকেন, তাহলে বাংলাদেশ কেন আমাদের ভবিষ্যৎ হিসাবে পরিণত হচ্ছে? মাননীয় স্পিকার, আমাদের দেশের মাননীয় স্পিকার, শিক্ষা হলো আমাদের দেশের মেরুদণ্ড। মাননীয় স্পিকার, এই মেরুদণ্ড যদি ঠিক না থাকে তাহলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে না। মাননীয় স্পিকার, শিক্ষা যদি না হয়, শিক্ষা এবং গবেষণা যদি না থাকে মাননীয় স্পিকার, সেখানে তাহলে শিক্ষার অন্যান্য খাদ্য আছে, রাষ্ট্রের অন্যান্য খাদ্য আছে, সেগুলোর ব্যর্থতা আমরা নির্ধারণ করতে পারি না এবং আজীবনই আমরা এরকম বলেই যাবো, আমরা নির্ধারণ করতে পারবো না। মাননীয় স্পিকার, একটি রোগের চিকিৎসা স্পিকার একটা বড় প্রিভিলেজ। মাননীয় স্পিকার, ওনারা বারবার বলছেন তারা শিক্ষা খাতের যে বিষয়টা, হ্যাঁ মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা বারবার বললেন যে আমরা শিক্ষা খাতের দিকে দিইনি বা ইত্যাদি, কিন্তু মাননীয় স্পিকার এখানে তারা বলতে কাকে বোঝাচ্ছেন? মাননীয় স্পিকার এই বিষয়টি স্পষ্ট করছেন, তারা কেন শুধু আমাদেরকে বলছেন? আমরা তো ক্ষমতা যেতেই পারিনি মাননীয় স্পিকার, আমরা কিভাবে 2024 সাল পর্যন্ত যে সকল সরকার ছিল আমি তাদেরকেই বুঝিয়েছি, এখানে তারা যদি মাস্টারে পড়ে যায় আমার কোনো কথা নেই। মাননীয় স্পিকার, আমি শেষে একটি বক্তব্য রাখতে চাই যেটি হলো শিক্ষা নীতি নিয়ে। মাননীয় স্পিকার, শিক্ষা খাতের প্রাণ হচ্ছে শিক্ষা নীতি। মাননীয় স্পিকার, এই শিক্ষা নীতিতে আমরা দেখতে পেয়েছি বিগত কয়েক দশক, বিশেষ করে এই 2009 থেকে 2016 পর্যন্ত মাননীয় স্পিকার, শিক্ষা খাতকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। সেখানে নফেল এবং দীপুমণির মতো মানুষজন সেখানে যুক্ত হয়ে সেখানে কিভাবে এলজিবিটি এবং সমকামিতা প্রমোট করছে। মাননীয় স্পিকার, আমরা যদি আজকে এই রাষ্ট্র সংস্কার করতে যে শিক্ষাকে প্রথম যদি সংস্কার না করে মাননীয় স্পিকার, তাহলে আমাদের 2-3 বছর পরে আপনার ছেলেমেয়ে এলজিবিটি হিসেবে প্রকাশ করবে। মাননীয় স্পিকার, আজকে ক্লাস 2 এবং 3-তে যারা সাক্ষরতার হার নিয়ে প্রাইমারি স্কুলের ছেলেদের সেখানে সাক্ষরতার হার নিয়ে তার 70% ভুগছে। মাননীয় স্পিকার, তারা কিভাবে বলে শিক্ষাকে সংস্কার না করে অন্যান্য অবকাঠামো তারা সংস্কার করবে? আশা করি উত্তর দিয়ে যাবে মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, তাই আমি বলতে চাই যে শিক্ষা খাতে বর্তমান সময়ে সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন। মাননীয় স্পিকার, এবং আজকে যেন এই প্রস্তাবটি এই সংসদে যেন গ্রহণ হয় তার জোর দাবি দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য হুইপ আপনার যথাসময়ে বক্তব্য শেষ করার জন্য। এখন আমি মাননীয় বিরোধী দলীয় হুইপ যারা তানিয়া খাতুন রানীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় হুইপ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান অধিবেশন কক্ষে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। রাষ্ট্র সংস্কারের জন্য রক্তক্ষয়ী আন্দোলনের পরে যখন সেই সুযোগ আমার হাতে, ঠিক সেই সুযোগ আমি কাজে না লাগিয়ে রাষ্ট্রযন্ত্রের সংস্কারকে জরুরি প্রয়োজন মনে না করে শুধুমাত্র শিক্ষা খাতকে সংস্কার করা জরুরি প্রয়োজন মনে করছি, যেটা কিনা আমার রাষ্ট্রের যন্ত্রেরই একটা অংশ, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আমার দলীয় নেতার সঙ্গে সহমত পোষণ করে জোর দাবি জানাচ্ছি আজকের সরকার দলীয় সম্মানিত প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এই সংসদে কোনোভাবেই গৃহীত হবে না এবং এই প্রস্তাবের আমি ঘোর বিরোধিতা করছি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, ওনারা বারবারই বলে গেলেন যে আমরা শিক্ষা খাতের সংস্কার আদৌ চাচ্ছি কিনা। আমরা কিন্তু শিক্ষা খাতের সংস্কার যে প্রয়োজন নেই সেটা কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করছি না, কিন্তু এই মুহূর্তে জরুরি প্রয়োজন নয়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, বুদ্ধিমান চার যেন ঝলসানো রুটি। মাননীয় স্পিকার, বর্তমান পরিসংখ্যানগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার পরিমাণ 17,15,90,000, মোট শিক্ষার্থীর সংখ্যা 3,70,00,000, মোট শিশু শ্রমিকের সংখ্যা 35,36,927 জন। 2023 সাল নভেম্বর পর্যন্ত মেধা পাচার হয়েছে 52,799টি, তথ্যসূত্র ইউনেস্কো। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আমরা যে রাষ্ট্র সংস্কারকে জরুরি প্রয়োজন মনে করছি সেটা আমার বাংলার 17,90,00,000 মানুষের, যার মধ্যে আমার শিক্ষার্থী রয়েছে, যার
তার মধ্যে রয়েছে আমার শিশু শ্রমিক, এর মধ্যে রয়েছে আমার বাংলাদেশের 16 বছর নিপীড়িত সাধারণ মানুষ জনগণ। বিশেষজ্ঞদের মতে শিশু শ্রম বন্ধের একমাত্র উপায় দরিদ্র নিরসন। শিক্ষা খাতের সংস্কার করে আসলে শিশু শ্রম বন্ধ করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, গত অর্থ বছরে গড় মূল্যস্ফীতি 9.37%। সালমান এফ রহমান, এস আলম সহ বিগত সরকারের রাঘব বোয়ালরা বাংলাদেশের অর্থনীতিকে ঠিক কোন জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন তা আমরা মূল্যস্ফীতি লাফিয়ে বার দেখেই বুঝতে পারি। মাননীয় স্পিকার, বর্তমান বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ 100.63 বিলিয়ন ডলার। বিগত 16 বছরে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে 94 বিলিয়ন ডলার। বর্তমান বাংলাদেশের খেলাপি ঋণ 3 লক্ষ কোটি টাকা, তথ্যসূত্র বিবিসি নিউজ। যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, আপনি বললেন যে শিক্ষা খাতের সংস্কার করে শিশু শ্রম দূরীকরণ করা সম্ভব নয়। আসলে শিক্ষার সংস্কার করে যদি শিশু শ্রম বন্ধ করা সম্ভব না হয়, আপনি একটু বলে যান যে আসলে কোন ক্ষেত্রে সংস্কার করলে আমরা শিশু শ্রম বন্ধ করতে পারবো। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমি আপনার প্রশ্নটা যুক্তির উত্তর দিয়ে যাচ্ছি। শিশু শ্রম আমরা ঠিক কোন সময়ে সংঘটিত হয়? যখন আমার পেটে ভাত থাকে না, সেই সময় তো তৈরি হয় নাকি? তো শিশু শ্রম মানে যদি আমরা করতে চাই, বন্ধ করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম দারিদ্রতা দূর করতে হবে। আর যদি আমি দারিদ্রতা দূর করতে চাই, তাহলে সর্বপ্রথম আমার যন্ত্রের সংস্কার করতে হবে। রাষ্ট্রযন্ত্র বলতে আমার আর্থিক খাতটাও কিন্তু এর মধ্যে যুক্ত হচ্ছে। আশা করি আপনি আপনার প্রশ্নটা পেয়ে গেছেন। মাননীয় স্পিকার, এটাই উপযুক্ত সময়, এটাই যেখানে আমাদের সর্বপ্রথম জরুরি ভিত্তিতে রাষ্ট্রযন্ত্রের তথা আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে পাচারকৃত অর্থ। আচ্ছা, আপনি যে বললেন যে আমাদের দারিদ্র দূরীকরণের জন্য অর্থনৈতিক সংস্কার প্রয়োজন, তো আপনি যদি শিক্ষার সংস্কার না করেন, যদি ডক্টর ইউনূসের মতো যদি অর্থনীতিবিদ তৈরি না করতে পারেন শিক্ষার সংস্কারের মাধ্যমে, আপনি দেশকে কিভাবে অর্থনৈতিকভাবে সংস্কার করবেন? আপনি কি মনে করেন যে একটি অশিক্ষিত জাতির মাধ্যমে দেশ থেকে দারিদ্র দূরীকরণ করবেন? আচ্ছা, ধন্যবাদ। এখন যদি আমি আর্থিক খাতে সংস্কার না করি, মানে আপনি বলতে চাচ্ছেন যে শিক্ষা খাতে সংস্কার না করলে আসলে আর্থিক, আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি করে যেতেই পারি যে আসলে আমরা যে শিক্ষা খাতটাকে সংস্কার করতেছি, এইখান থেকে আমরা আলটিমেট বেনিফিটটা ঠিক কবে পাচ্ছি? অবশ্যই আমাদের শিক্ষা খাতে সংস্কার করতে হলে শুরু থেকে করতে হবে, অর্থাৎ আমরা প্রাথমিক পর্যায় থেকে শুরু করব। বিষয়টা এরকমই তো দাঁড়ায়। ঠিক সেই জায়গা থেকে আমি যদি প্রাথমিক থেকে শুরু করি, সেই বেনিফিটটা পাবো কি আলটিমেটলি 20 বছর পরে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা লক্ষ্য অবশ্যই আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে উদ্যোক্তা তৈরি করা। তো উদ্যোক্তা যদি বাংলাদেশে তৈরি না হয়, আসলে আর্থিক খাত কোনোদিনও উন্নয়ন হবে না, তাহলে আমাদের শিশু শ্রম কোনোদিনও বন্ধ হবে না। আশা করি আপনার প্রশ্ন পেয়ে গেছে। বিরোধী দলীয় বললেন যে আসলে আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা কি আসলে অশিক্ষিতদের মাধ্যমে তৈরি করবেন আপনি? আর আপনি বললেন যে প্রাথমিক পর্যায়ে আমাদের সংস্কার করতে হবে শিক্ষার, সেজন্য আমাদের 20 বছর সময় লাগবে। আচ্ছা, আপনি যদি এখন এই শিক্ষাকে, আপনি কিন্তু বলেন যে 20 বছর সময় লাগবে, এখন যদি আমরা সবচেয়ে গুরুত্ব না দিই এইটার উপরে, আমরা যদি আরো দেরিতে গিয়ে গুরুত্ব দিই, তাহলে তো আরো বেশি সময় লাগতেছে। আপনি এইটা কি বুঝতেছেন না? আচ্ছা, ধন্যবাদ। আপনি কি 20 বছরের জায়গায় 40 বছর জাতিকে পিছিয়ে দিতে চান? ধন্যবাদ। আপনি আকিজ গ্রুপের কথা অবশ্যই শুনেছেন। আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আকিজ গ্রুপের মালিক কি আদৌ শিক্ষিত ছিল? বাংলাদেশের যেখানে কৃষি খাতের অবদান, মানে জিডিপিতে কৃষি খাতের অবদান 13.37%, সেই জায়গাতে বাংলাদেশের কতজন কৃষক আসলে শিক্ষিত? আমার কিন্তু আকিজ গ্রুপের যে উদ্যোক্তা, উনি কি একা আকিজ গ্রুপ পরিচালনা করেন, নাকি ওখানে ইঞ্জিনিয়ার, শিল্পপতি, অর্থনীতিবিদ এবং ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। মাননীয় সংসদ দলীয় হুইপ, আপনি অবশ্যই জানেন যে আমি একজন ইঞ্জিনিয়ার। আমি লোকবল ঠিক কখন নিব? যখন আমি নিজে একজন উদ্যোক্তা হব। উদ্যোক্তা কিন্তু আমার মানে অন্যান্য যে লোক আছে তারা কিন্তু, আমার কর্মচারী কিন্তু আমাকে উদ্যোক্তা বানাচ্ছে না, উদ্যোক্তা কিন্তু আমার নিজেকে হতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা
আসলেই উনি হয়তো শিক্ষিত ছিলেন না, কিন্তু বর্তমানে আমরা শিক্ষার অন্যতম খাতটাই কিন্তু মানে ফেসবুক কেন্দ্রিক করে ফেলছি। তো সেই পয়েন্ট অফ ইনফরমেশন, ফেসবুকের উদ্যোক্তা পড়াশোনা করেছেন কোথা থেকে এবং তার একটু কোয়ালিফিকেশন একটু বলে দেন। তিনি আপনি তো বললেন যে উনি শিক্ষিত ছিলেন না, তিনি প্রোগ্রামিং কোড করতেছেন। একজন ছাত্র, আমি অশিক্ষিত, আমি একজন দরিদ্র, আমি ভাত পাচ্ছি না, আমি কিভাবে প্রোগ্রাম? হার্ভার্ড ইউনিভার্সিটির একদম লো কোয়ালিটির স্টুডেন্ট ছিলেন। হারবার্ডে পড়ছে, আপনার বাংলাদেশ থেকে কয়জন হারবার্ডে যাচ্ছে? সেই জন্য তো আমি সর্বপ্রথম বাংলাদেশের কৃষকদের উদাহরণ দিয়েছি মাননীয় সংসদ মন্ত্রী। আশা করি আপনি কৃষক ভাই হারবার্ডে যাবেন আপনি, সেজন্যই আপনার বাংলাদেশ আর তৃতীয় বিশ্বের দেশ। জি আমি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি, আপনার প্রশ্নটি আমি বুঝতে পারিনি আসলে, আপনি যদি আরেকবার আপনি বলতেন। শেষ কথাটাকে আরেকবার বলেন। আপনি কি কৃষক থেকে হারবার্ডে যাবেন? হারবার্ডের জন্য কিন্তু কোয়ালিফিকেশন লাগে। না 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 না, আমি তো হারবার্ডে কি কৃষকদেরকে পাঠাচ্ছি না, আমি জাস্ট ওনার উদাহরণটা নিয়েছি এই কারণে যে আমরা যদি আর্থিক উন্নয়ন করতে চাই তাহলে আমরা অশিক্ষিতদের দিয়েও করা সম্ভব। আপনার প্রথম প্রশ্নটা কিন্তু ওই জায়গাতে ছিল, আশা করি আপনার মনে আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, এটাই উপযুক্ত জরুরি সময় যেখানে জরুরি ভিত্তিতে রাষ্ট্রযন্ত্রের তথা আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং খেলাফিরন আদায় করে বাংলাদেশের অর্থনীতিকে ত্বরান্বিত করা, যাতে ভাবতে হারাম জায়গা না হলে মানচিত্র ছিঁড়ে খাবো। কবি রফিক আজাদের কবিতার এই লাইনটি বাংলাদেশের মাটি থেকে চিরতরে মুছে যায়। মাননীয় স্পিকার, গত 7ই সেপ্টেম্বর 2024 বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী দেশটির সামরিক বাহিনীকে বাংলাদেশের উপর নজর রাখতে বলেছিলেন। ঠিক তার একদিন পরে ঠাকুরগাঁ সীমান্তবর্তী এলাকায় বিজিএফ এর গুলিতে 2 জন কিশোর নিহত হয়। তথ্যসূত্র দৈনিক প্রথম আলো। সরকার মন্ত্রীর 26 দিনের সহিংসতায় মোট 284 জন নিহত হয়। তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। সুনামগঞ্জে পারিবারিক সহিংসতার জেরে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে এক পরিবার। তথ্যসূত্র যমুনা নিউজ। মাননীয় স্পিকার, গত কয়েকদিন আগে দৈনিক কালের কণ্ঠে উঠে এসেছে একজন বিশ্ববিদ্যালয় সহ 2 জন মাধ্যমিক শিক্ষার্থী সহ 5 জন সদস্যের এক পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। পূর্বে তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। মাননীয় স্পিকার, এরকম লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে। মাননীয় স্পিকার, একজন মানুষ হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বর্তমান সময়ে যে বিষয়টি সবচেয়ে জরুরি তা হলো মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করলে দেখবেন গত 1 সেপ্টেম্বর 2024 শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে জারিকৃত তথ্য মতে জাতীয় শিক্ষা কার্যক্রম 2012 এর আলোকে প্রণীত হবে নবম দশম শ্রেণীর পাঠ্যক্রম। মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থাকে বর্তমান সরকার ইতিমধ্যেই 12 বছর পিছিয়ে দিয়েছে। এখনো যদি আমরা আবেগ দিয়ে বিবেচনা করি তাহলে নিরাপত্তার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যদি এভাবে বন্ধ থাকে তাহলে আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে কয়েক ধাপ পিছিয়ে যাওয়া। মাননীয় স্পিকার, আমরা মানুষের মৌলিক চাহিদার প্রথম 3টি নিশ্চিত না করে যদি আমরা আজকের উত্থাপিত প্রস্তাব অর্থাৎ চতুর্থটিতে আমরা গুরুত্ব দেই বা এই সংসদে গৃহীত হয় তাহলে সরকারের উপর থেকে জনগণের আস্থা উঠে যাবে। মাননীয় স্পিকার, মনে রাখতে হবে একটি গণতান্ত্রিক দেশের মূল উৎস হচ্ছে জনগণ। মাননীয় স্পিকার, একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্রের সংস্কার প্রয়োজন। মাননীয় স্পিকার, যদি তাই না হয় তাহলে আবু সাইদ বীর মুগ্ধ সহ 663 জন শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা আমাদের স্বপ্নই থেকে যায়। মাননীয় স্পিকার, তাই আজকের এই সংসদে আমার সম্মানিত সরকারি দলের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় হুইপ। এখন আমি সরকার দলীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ তারেক খানকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ তারেক খান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে এই ছায়া সংসদে উত্থাপিত প্রস্তাবটি হলো এই সংসদ মনে করে শিক্ষা খাতের সংস্কার বর্তমান সময়ের সবচেয়ে জরুরি প্রয়োজন। আমি সরকারি দলের সংসদ সদস্য হিসেবে অবস্থান করছি। মাননীয় স্পিকার, বিরোধী দলের সদস্যরা যেসব বিষয় সংস্কারের কথা বলে গেলেন আমরা কিন্তু সেগুলোকে অস্বীকার করছি না, তবে আমাদের প্রস্তাবটা হলো সবচেয়ে জরুরি কোনটা, আর আমরা বলছি শিক্ষা খাতে হচ্ছে সবচেয়ে জরুরি।
মাননীয় স্পিকার, শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খানের মতে শিক্ষা ব্যবস্থা হলো রাষ্ট্র ব্যবস্থারই আরেকটি নাম, অর্থাৎ শিক্ষা খাতের সংস্কার মাধ্যমে পুরো রাষ্ট্রের সংস্কার সম্ভব। মাননীয় স্পিকার, শিক্ষা বাদ দিয়ে অন্য যে কোনো সংস্কারই হবে ক্ষণস্থায়ী, আর তা সুফল বয়ে আনতে পারবে না। আর আমি চ্যালেঞ্জ করছি বিরোধী দল, শিক্ষা ছাড়া এমন একটি খাত দেখাতে পারবে না যার মাধ্যমে পুরো রাষ্ট্রের সংস্কার সম্ভব। এটা আমি চ্যালেঞ্জ করছি। মাননীয় স্পিকার, পৃথিবীতে এমন কোনো জাতি নেই যারা শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব না দিয়ে সভ্য জাতিতে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, সকল প্রকার উন্নতির একমাত্র সোপানি হলো শিক্ষা। মাননীয় স্পিকার, একটু ইতিহাস থেকে ঘুরে আসি। আজকে যেমন আমরা অক্সফোর্ড বা হার্ভার্ডকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে জানি, তেমনি এক সময় বাগদাদ শহর ছিল মুসলিম জাহানের জন্য শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। 1298 সালে যখন চেঙ্গিস খান বাগদাদকে ধ্বংস করাতে বলল, মাননীয় সদস্য, মাননীয় স্পিকার পয়েন্ট অফ ইনফরমেশন না মাননীয় স্পিকার পয়েন্ট অফ অর্ডার নিতে চাচ্ছে আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, উনি বললেন শিক্ষা ছাড়া কোনো জাতি গঠন করা সম্ভব না। আমরা বরাবরই বলছি যে শিক্ষা ছাড়া অবশ্যই কোনো জাতি গঠন করা সম্ভব নয় মাননীয় স্পিকার, কিন্তু বর্তমান সময়ে আসলে এই কথাটা তারা কেন এড়িয়ে যাচ্ছেন আশা করি উত্তর দেবেন। আমি বর্তমান সময়টা এড়িয়ে যাইনি, আমি এই বিষয়ে বলবো সামনে, আপনি অপেক্ষা করুন। মাননীয় স্পিকার, 1258 সালে যখন চেঙ্গিস খান বাগদাদকে ধ্বংস করার পরও বিভিন্ন খাতে বাগদাদের সংস্কার করা হয়েছে, কিন্তু শুধুমাত্র শিক্ষা খাতের সংস্কারের অভাবে বাগদাদ কিন্তু আর তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে নাই। মাননীয় স্পিকার, আমরা সেই একই পথে এগিয়ে যাচ্ছি। দীর্ঘদিন স্বৈর শাসনের কবজায় থাকা এই জাতির শিক্ষা ব্যবস্থা ভেঙে গিয়েছে। মাননীয় স্পিকার, এখন অতি দ্রুত সবচেয়ে জরুরি প্রয়োজন মনে করে শিক্ষা খাতের সংস্কার সময়ের দাবি। মাননীয় স্পিকার, পূর্বে বলেছি কেবল শিক্ষা খাতের সংস্কারের মাধ্যমেই পুরো রাষ্ট্রের সংস্কার সম্ভব, আর এজন্যই আমরা আজকের প্রস্তাবে বলছি বর্তমান সময়ে এটি সবচেয়ে জরুরি প্রয়োজন। মাননীয় স্পিকার, সময় স্বল্পতার জন্য আমি মাত্র 5টি কারণ দেখিয়ে যাব যে জন্য আসলে সংস্কারের বেশি প্রয়োজন। মাননীয় স্পিকার, প্রধান সরকারি দলের সংসদ সদস্য বললেন যে এই মুহূর্তে জরুরি প্রয়োজন শিক্ষা খাতের সংস্কার, কিন্তু মাননীয় স্পিকার উনি বিভিন্ন তথ্যপত্র দিচ্ছেন। আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে শিক্ষা সংস্কার এবং কোটা সংস্কার, আমাদের যে মূলত দাবিটা নিয়ে যেটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই দুটো কি এক কিনা, এই দুটো কি এক নাকি অভিন্ন নাকি ভিন্ন, এই ব্যাপারটা তিনি আসলে উত্তর দেবেন আশা করি। মাননীয় বিরোধী নেতা উনি ওনার বক্তব্যটা কন্টিনিউ করুক, ওনার বক্তব্যের প্রধান যেটা চলে আসবে প্লিজ। আচ্ছা, আপনার প্রশ্নটা আজকের প্রস্তাবনার মধ্যে পড়ে না, তারপর আমি বলছি কোটা আন্দোলনটা শিক্ষার মধ্যেই পড়ে, শিক্ষার একটা অঙ্ক হিসেবে পড়ে। কারণ প্রথমত আন্দোলন শুরু হয়েছে কোটা নয় মেধার জন্য, আর মেধার সাথে শিক্ষার সম্পর্ক, মেধার সাথে রাজনীতির সম্পর্ক। মাননীয় স্পিকার, একেবারে সরাসরি ভাবে ডিসকোট করা হলো মাননীয় স্পিকার। উইকিপিডিয়ার তথ্য, বিবিসি বাংলার তথ্য এবং সব জায়গাতে কোটা সংস্কার এবং শিক্ষা সংস্কারকে সম্পূর্ণ ভিন্ন বলা হয়েছে মাননীয় স্পিকার। এখন সেই জায়গাতে আমরা কি বলবো, এটা ট্যুরিজম দোষে মাননীয় স্পিকার দূষিত হচ্ছে, এবং সংসদীয় বিতর্কের ধারা অনুযায়ী ট্যুরিজম দোষে দূষিত কোনো কিছুকে অবাঞ্ছিত বা এক্সপান্স ঘোষণা করা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলীয় নেতা আসলে আমাদের এই প্রস্তাবটাকে ভালোভাবে লক্ষ্য করেন নাই, যার কারণে সে অবান্তর প্রশ্ন করছে। মাননীয় স্পিকার, আমি সময় স্বল্পতার জন্য মাত্র 5টা কারণ দেখিয়ে যাব যে জন্য আসলে শিক্ষা খাতের সংস্কার বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন। মাননীয় স্পিকার, প্রথমত কর্মমুখী শিক্ষার অভাব। মাননীয় স্পিকার, বিগত 53 বছরে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা জনগণকে, বিশেষ করে যুব সমাজকে এখন পর্যন্ত যথাযথ দক্ষ জনসম্পদে পরিণত করতে পারে নাই, যার ফলে দেশ থেকে অদক্ষ যুব সমাজ বিদেশে যাচ্ছে শ্রমিক হিসেবে, আর বিদেশের দক্ষ জনবল এই দেশের মধ্যে এসে উচ্চতর পদগুলোতে বেশি বেতনে কাজ করছে। মাননীয় স্পিকার, ডিগ্রিধারী শিক্ষিতের সংখ্যা বাড়লে কর্মমুখী শিক্ষার না থাকায় শিল্পে বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তারা নিয়োগযোগ্য হচ্ছে না। মাননীয় স্পিকার, এর ফলে দেশের অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বর্তমানে দেশে বেকারের সংখ্যা 25,90,000। মাননীয় স্পিকার, শিক্ষার সংস্কার করে কর্মমুখী শিক্ষার বাস্তবায়নের মাধ্যমে কেবলই বেকারত্ব দূরীকরণের সম্ভব। মাননীয় স্পিকার, 2 নম্বর পয়েন্ট, রাজনৈতিক মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষা। মাননীয় স্পিকার, আমরা রাজনীতি এবং শিক্ষাকে আলাদা করে দেখতে পারি না। একটি সুশিক্ষিত রাজনৈতিক গোষ্ঠী এবং অশিক্ষিত রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে বিরাট তফাৎ রয়েছে। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটি অশিক্ষিত রাজনৈতিক গোষ্ঠীর উৎকৃষ্ট উদাহরণ। মাননীয় স্পিকার, এদের মধ্যে যদি সুশিক্ষা থাকতো তবে তারা এমন নোংরা রাজনীতি করতো না, তারা ভোট ডাকাত হতো না, তারা বাক স্বাধীনতা খর্ব করতো না, তারা আইনাগর বানিয়ে মানুষের উপর জুলুম করতো না। মাননীয় স্পিকার, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে আর এমন রাজনীতি দেখতে চাই না, তাই আমরা শিক্ষাকে এমনভাবে সংস্কার করতে চাই যার মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতি সুন্দর হবে। যেমন ছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ, যিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দ্বৈত তারকাপ্রাপ্ত শিক্ষার্থী ছিলেন।
মাননীয় স্পিকার, আমার তৃতীয় পয়েন্ট অর্থনৈতিক উন্নয়নের শিক্ষা। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি 2022 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক হয়ে পড়ে, এক পর্যায়ে তারা দেউলিয়া হয়ে যায়, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই দেশটির অর্থনীতির চাকা ঘুরে যায়। মাননীয় স্পিকার, এর পিছনে সবচেয়ে বড় কার্যকর ভূমিকা রেখেছে তাদের দক্ষ জনসমাজ। মাননীয় স্পিকার, 2022 সালে শ্রীলঙ্কা থেকে 3,11,000 মানুষ বিদেশে গিয়েছে, যার সিংহভাগ হচ্ছে চিকিৎসক, প্যারামেডিক্যাল এক্সপার্ট এবং প্রযুক্তিবিদ। মাননীয় স্পিকার, খেয়াল করুন, অথচ বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে শ্রমিক। মাননীয় স্পিকার, আমার যুক্তিটা এখানেই। আমি এর জন্য শিক্ষা খাতের সংস্কারকে সবচেয়ে জরুরি বলছি, কারণ অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। মাননীয় স্পিকার, এছাড়া শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর পিছনে আরেকটি বড় রহস্য হলো তাদের ইস্টার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্বের নানান প্রান্ত থেকে গবেষকদের আমন্ত্রণ জানানো এবং তাদের সাথে এই পরিস্থিতি মোকাবেলার বিষয়ে পরামর্শ করা। মাননীয় স্পিকার, যার ফলে তারা মূল্যস্ফীতি আরো 49% থেকে কমিয়ে 2022-এর মধ্যে মাত্র 6.3% নিয়ে এসেছে। মাননীয় স্পিকার, আমার 4 নম্বর পয়েন্ট অপরাধ দূরীকরণের শিক্ষা। মাননীয় স্পিকার, ডিডব্লিউ 31 মার্চ 2024-এর তথ্য মতে 2023 সালে সারা দেশে মোট মামলা হয়েছে 1,95,496টি। পুলিশের সদর দপ্তর হিসাব অনুযায়ী 2023 সালে 5,220টি ধর্ষণ মামলা হয়েছে, যা করে প্রতিদিন 14টিরও বেশি। মাননীয় স্পিকার, শুধুমাত্র নতুন আইন প্রণয়ন করে এবং কঠোর প্রয়োগ করে এই অপরাধ সমূহ দূর করা যাবে না। মাননীয় স্পিকার, আইন বিজ্ঞানের শাস্তির 5টি মতবাদের কথা উল্লেখ করা আছে, যার মধ্যে তৃতীয় মতবাদ হচ্ছে রিফর্মেটিভ থিওরি, অর্থাৎ সংশোধনমূলক মতবাদ। মাননীয় স্পিকার, এই থিওরি অনুযায়ী একজন মানুষ অপরাধ করলেও সে তার মানব চরিত্রকে হারিয়ে ফেলে না, তাকে নৈতিক শিক্ষাদানের মাধ্যমে সংশোধন করা যায়। মাননীয় স্পিকার, আমরা শিক্ষাকে এইভাবেই সংস্কার করবো। আমরা শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা আনবো, নৈতিক শিক্ষা আনবো। মাননীয় স্পিকার, আমার 5 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চ শিক্ষার মান উন্নয়নের জন্য। মাননীয় স্পিকার, গ্লোবাল স্টুডেন্ট প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চ শিক্ষায় বিদেশ যাত্রায় বাংলাদেশের প্রবণতা সবচেয়ে কম। মাননীয় স্পিকার, এক্ষেত্রে আমাদের সংস্কার প্রয়োজন। যখন আমাদের দেশের মেধাবীরা বিদেশে যাবে এবং গুরুত্বপূর্ণ পদ দখল করবে, তখন বিদেশের সাথে বাংলাদেশের বৈদেশিক নীতি উন্নত হবে। মাননীয় স্পিকার, আমাদের রয়েছে বিশাল জনশক্তি, শিক্ষাখাতের সংস্কারের মাধ্যমে আমাদের শুধু তাদের সুযোগ সৃষ্টি করে দিলে হবে না, সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আর তাই মাননীয় স্পিকার, আজকের এই সংসদের জন্য আমাদের এই উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হয়। মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে গেছে। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি সংসদীয় বিতর্কের নিয়ম জানেন না, আপনি সংসদীয় বিতর্কের নিয়ম জানেন না। আমরা ব্যক্তিগত আক্রমণ না করি মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আমি শেষ করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি উক্তি দিয়ে, শিক্ষা জাতি গঠনের প্রথম হাতিয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি বিরোধী দলীয় সংসদ সদস্য জনাব নুসরাত জাহান বুশরাকে অনুরোধ করছি তার বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য জনাব নুসরাত জাহান বুশরা, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকের এই সংসদে প্রস্তাব উপস্থাপিত হয়েছে। এই সংসদ মনে করে শিক্ষা খাতে সংস্কার বর্তমান সময়ে সবচেয়ে জরুরি প্রয়োজন। অত্যন্ত যৌক্তিক কারণে আমরা এই প্রস্তাবনাটির বিপক্ষে অবস্থান করছি। শুরু করছি আমাদের সরকার দলীয় সংসদ সদস্যের একটি উক্তি থেকে। তিনি বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু তিনি ভুলে গেছেন, ডক্টর সলিমুল্লাহ খান গত সপ্তাহে দেয়া একটি ইন্টারভিউয়ে বলে গেছে, বর্তমান সময়ে শিক্ষা সংস্কারের আগে সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার করা। এই যে আমরা বলছি শিক্ষা খাতের সংস্কার, সেটা কখনো সম্ভবই হতো না যদি গত 2 মাসের রক্তক্ষয়ী একটি আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা এই বাংলাদেশের জন্ম না দিয়ে যেত। মাননীয় স্পিকার, শিক্ষা খাতের সংস্কার সবসময়ের জন্যই একটি জরুরি প্রয়োজন এবং সেটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। তিনি বললেন, আমরা ধর্মীয় শিক্ষা নিশ্চিত করব, আমরা নৈতিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করব, কিন্তু সেটি তিনি কখন করবেন? এই মুহূর্তে। সেটি কিভাবে সম্ভব মাননীয় স্পিকার? এই মুহূর্তে রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা সংস্কার করা, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা এবং আইন ব্যবস্থাকে সংস্কার করা। শিক্ষা খাতে সংস্কার করার জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, যার জন্য পুরো সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। কিন্তু আজকে আমাদের সংসদে বিতর্কটি হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে জরুরি প্রয়োজন উত্তেজনা নিয়ে, যেটি আমাদের সরকার দলের সদস্য কখনোই তাদের চিন্তার মধ্যে আনছে না। মাননীয় স্পিকার, গত 8 সেপ্টেম্বর ডক্টর ইউনূস প্রথম শিক্ষার্থীদের সাথে একটি মত বিনিময় সভায় বসেছিলেন। সেখানে শিক্ষার্থীরা কিভাবে নতুন বাংলাদেশকে দেখতে চায় সেই নিয়ে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেছিল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, সেখানে তারা চেয়েছিল রাষ্ট্রের সংস্কার, অর্থনৈতিক সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার। সেখানে তারা শিক্ষা সংস্কার চায়নি, কারণ তারা খুব ভালোভাবে জানে শিক্ষা সংস্কার করতে দীর্ঘমেয়াদী একটি সময়ের প্রয়োজন, যা বর্তমান সময়ে সম্ভব না।
পয়েন্ট অফ প্রিভিলেজ। আচ্ছা, ছাত্রছাত্রীরা অর্থনৈতিক সংস্কারের জন্য আন্দোলন করছে আপনি বললেন, এটা আপনি কোথায় পেয়েছেন? ধন্যবাদ মাননীয় সরকার, সংসদীয় সংসদ সদস্য। আমি একবারও বলিনি অর্থনৈতিক সংস্কারের জন্য ছাত্র জনতা আন্দোলন করেছে। আমি বলেছি ছাত্র জনতা আন্দোলন করে যদি এই বাংলাদেশের জনগণ না দিত, তাহলে আপনি এইখানে দাঁড়িয়ে কিভাবে শিক্ষা সংস্কারের কথাটি বলতেন? পয়েন্ট অফ ইনফরমেশন। আচ্ছা, ছাত্র জনগোষ্ঠী কিসের জন্য আন্দোলনে নামছিলেন? আপনি শুধু এইটুকু বলে যান, কিসের জন্য নামছিলেন? মেধা নাকি কোটা আন্দোলন? কোটা তো শিক্ষার ভিতরে পড়ে, তাই না? কোটা এবং মেধা এই দুটো বিষয় ছিল। এই দুটি বিষয়ে অর্থনৈতিক সংস্কার নামে নেই ছাত্ররা। আমি তো একবারও বলিনি অর্থনৈতিক আন্দোলনের জন্য নেমেছে, তারা বৈষম্যের বিরুদ্ধে নেমেছে। বৈষম্যটা কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে বৈষম্য? হ্যাঁ, বৈষম্যটা সব জায়গায়, বৈষম্যটা সব জায়গায়, বৈষম্য বাংলাদেশের রয়েছে। তারা 9 দফাতে দিয়েছিল, সেখানে কোথাও কি অর্থনৈতিক বা কোথাও কি রাষ্ট্র উল্লেখ ছিল? আমরা রাষ্ট্রীয় সংস্কার চেয়েছিলাম। কেন আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের সংস্কারের কাজ করছে? আপনি পয়েন্ট অফ প্রিভিলেজ লঙ্ঘন করছেন মাননীয় সংসদ বিরোধী দলের সংসদ সদস্য। আপনি আপনার বক্তব্য থেকে নিয়ে মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অভিযোগ জানাচ্ছি, আমাকে আমার বক্তব্য পেশ করতে দেওয়া হচ্ছে না এবং অবাঞ্ছিত সব ধরনের প্রশ্ন করে আমাকে আমার বক্তব্য প্রদানে বাধা প্রদান করা হচ্ছে। মাননীয় সদস্য, উনি যে প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলো তো আপনার বক্তব্যের সঙ্গে সম্পৃক্ত, ওনাকে বলার সুযোগ আছে। আপনি কন্টিনিউ করেন, আপনি কন্টিনিউ করেন। আমরা বলেছি এখানে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা কখনো বলিনি শুধুমাত্র অর্থনৈতিক সংস্কারের জন্য এই আন্দোলন হয়েছে এবং শুধুমাত্র শিক্ষার্থীরা অর্থনৈতিক সংস্কারের দাবি জানিয়েছে, বরং শিক্ষার্থীরা দাবি জানিয়েছে পুরো একটি রাষ্ট্র সংস্কারের জন্য। আমার আজকে সরকার দলীয় সদস্যদের অনেকটা অবস্থা এরকম, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথা, তারা আসলে জায়গাটি নির্ণয় করতে পারছে না বর্তমান সময়ে সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন কোনটাকে দেওয়া উচিত। স্বাধীনতার পরবর্তীতে সবার প্রশ্ন ছিল স্বাধীনতা নতুন বাংলাদেশে তোমার অনুভূতি কেমন? আমি বলতে পারিনি, হয়তো আমি অনুভূতি অনুভব করতে পেরেছি, কিন্তু আমার মনে আশঙ্কা ছিল কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কেমন হবে পরিবর্তিত বাংলাদেশ। আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষা খাতের সংস্কারের দিকে সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন না দিয়ে আমরা দিচ্ছি রাষ্ট্র সংস্কারের দিকে সবচেয়ে বেশি প্রয়োজন। আর যেই রাষ্ট্র সংস্কারের মধ্যে রয়েছে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, জনপ্রশাসন ব্যবস্থা এবং সব ধরনের ব্যবস্থা। আচ্ছা, ডক্টর সলিমুল্লাহ খানই তো বলেছেন যে শিক্ষা ব্যবস্থাই হলো রাষ্ট্র ব্যবস্থার আরেকটা নাম মাত্র, তো আপনি এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এই শিক্ষা ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থার নাম, আর এই জন্যই আমরা প্রথমে রাষ্ট্র ব্যবস্থার কথা দিয়েছি। আপনি যখন শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা উল্লেখ করবেন তখন সেটি এক কেন্দ্রিক হয়ে যাবে, শুধুমাত্র শিক্ষা সেখানে অকুক্ষিগত হয়ে যাবে। কিন্তু আমরা যখন পুরো রাজনৈতিক কথা বলছি, পুরো রাষ্ট্রের কথা বলছি, সেখানে শুধুমাত্র শিক্ষা এর অন্তর্ভুক্ত না, বরং অন্যান্য বিষয় পুরো রাষ্ট্রের অন্তর্ভুক্ত। গত 9 সেপ্টেম্বর শ্রমিক বিক্ষোভে বন্ধ আশুলিয়ার 90টি শিল্প কারখানা, যার জন্য ঢাকা সহ বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে অস্থিরতা। এমনকি 8ই সেপ্টেম্বর দৈনিক পত্রিকার খবর অনুযায়ী 30টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে এখনো প্রবেশ করছে রোহিঙ্গা সম্প্রদায়। বর্তমানে গত কয়েকদিনে রোহিঙ্গা প্রবেশ করেছে প্রায় 12,000। নাফ নদীর ওপারে আরো কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে অবস্থানের অপেক্ষারত আছে। বাংলাদেশের এইরকম একটি অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা সেই দিকগুলোতে গুরুত্ব না দিয়ে আমরা কিভাবে শুধু একটি শিক্ষা খাতকে সংস্কারের দিকে করব, যেটা একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। আমরা আজকে আমাদের বিরোধীদের পক্ষ থেকে কখনোই বলিনি যে আমরা শিক্ষা খাতকে অস্বীকার করছি, আমরা বাংলাদেশের শিক্ষা খাতকে অস্বীকার করছি, বরং আমরা চাই বাংলাদেশের শিক্ষা খাতের সংস্কার হোক। আর এই সংস্কার হবে দেখেই হওয়ার আশাতেই আমরা পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলছি মাননীয় স্পিকার। পয়েন্ট অফ অর্ডারে আছে, আপনি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য, আপনি দয়া করে ব্যাখ্যা করে যাবেন যে শিক্ষা খাতটা কি এবং শিক্ষা খাত বলতে আপনি কি বোঝেন? আপনি বর্তমান সময়ে ফোকাস না করে একটু শিক্ষা খাতটা একটু ব্যাখ্যা করুন। ধন্যবাদ সরকার দলীয় হুইপ, আপনি আমাকে বলছেন শিক্ষা খাত দিকে ফোকাস করার জন্য, কিন্তু আজকে আমাদের বিতর্কের বিষয়ে শিক্ষা খাতের পাশাপাশি যে সময়টি রয়েছে বর্তমান সময়ে জরুরি প্রয়োজন, আমি সেই দিকটিতেই ফোকাস করতে চাচ্ছি। আর আমার দলের পূর্বের দুইজন বক্তা এর আগে শিক্ষা খাত নিয়ে বিস্তারিত আলোচনা করে গেছে, সেটা হয়তো আপনার কানে এখন পর্যন্ত পৌঁছায়নি। আমার কাছে পৌঁছেছে, কিন্তু আপনারা জরুরি, আমি যে আমার বক্তব্যে জরুরি, অপ্রয়োজন, সবচেয়ে জরুরি প্রয়োজনের একটা সংজ্ঞা করে গেছি, শিক্ষা খাত সংজ্ঞা করেছে। বর্তমান সময়টা বলতে আপনি কি বুঝতেছেন? আপনার কাছে এই মুহূর্তে নাকি আপনার আগে নাকি পরে, আপনি কি বুঝতেছেন বর্তমান? ধন্যবাদ। আমি বর্তমান সময় বলতে এই মুহূর্তে এবং এখনই প্রয়োজন এটা বোঝাচ্ছি। হ্যাঁ, আর আপনিও আপনার সংজ্ঞায় বলে গেছেন বর্তমান বলতে আপনি বোঝাচ্ছেন জাতির জন্য তাৎক্ষণিকভাবে প্রয়োজন। এই কথাটি আপনি উল্লেখ করেছেন, তাৎক্ষণিকভাবে প্রয়োজন। আর যেখানে আমার জীবনের নিরাপত্তা নেই, যেখানে এটা মিসলিডিং করা হচ্ছে, আপনাকে ব্যাখ্যা বুঝে আপনার গণলিপি প্রভাব
কোনো আলোচনা না করে আগে ব্যাখ্যাটা আমি গন্ডারের প্রভাবের মতো আলোচনা করছি না সংসারজনীয় ভূমি। আপনি আপনার কথায় এই শব্দটি উল্লেখ করেছেন দেখেই আমি এটা বলেছি। বর্তমান বলতে যেটা বোঝাচ্ছে আমরা সেটা নিয়েই কথা বলছি। যেখানে আমার যানবাহনের নিরাপত্তা নেই, যেখানে আমার জীবনের কোনো নিরাপত্তা নেই, সেখানে আমি শুধুমাত্র শিক্ষা খাতে সংস্কারের দিকে কিভাবে পুরো একটি রাষ্ট্রকে ঝুঁকিয়ে দিতে পারি প্রশ্ন হয়ে গেল বিপক্ষ দলের কাছে। আশা করি আপনারা এই উত্তরটি দিয়ে যাবেন। বর্তমানে নোয়াখালী কুমিল্লাতে বন্যা কবলিত এলাকাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বানানো হয়েছে আশ্রয় কেন্দ্র। যদি সেই মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা না করে আমি শিক্ষা খাতের ব্যবস্থা করি, তাহলে সেই বিশ্ববিদ্যালয় সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা শিক্ষার্থীদের কিভাবে পড়াশোনার ব্যবস্থা করে দেবো? এটা বাংলাদেশ 36 জুলাই 5 আগস্ট রচিত হলো নতুন একটি বাংলাদেশ। আর যেই বাংলাদেশে যেই আন্দোলনের মূল ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, আমরা আজকে সেই বৈষম্য নিরসনের কথা বলছি। আজকে আমরা সব দেশের সবগুলো পর্যায় থেকে সেই বৈষম্যগুলো দূর করার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রের সংস্কারের কথা বলছি। আপনারা যে বলছেন যে শিক্ষা খাতে বাণিজ্য সবকিছুই কিন্তু কি অর্থ সবকিছুই আইনি ব্যবস্থার সাথে এবং বিচার ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা যে বললেন যে স্বৈরাচার শাসকের পর সেটা হচ্ছে আমরা যদি শিক্ষা ব্যবস্থা না করি তাহলে আবারও বেঞ্জিনের মতো লোক আসবে। কিন্তু আপনি কিভাবে হচ্ছে মানে এটা নিশ্চয়ই করে দিতে চান যে এর পরবর্তীতে যেই সরকার দলীয় আসবে তারা যে আবারও স্বৈরশাসকের রূপে ধারণ করবে না, সেই কোনো বক্তব্য আপনারা দিয়ে যাননি। পরবর্তী দল যেন স্বৈরশাসকের রূপ ধারণ করতে না পারে, বাংলাদেশে যেন আবার কোনো স্বৈরশাসন রচিত না হতে পারে, তার জন্য আমরা রাষ্ট্রের সংস্কার চাচ্ছি। তার জন্য আমরা প্রত্যেকটি অংশের সংস্কার চাচ্ছি, শুধুমাত্র শিক্ষা খাতের সংস্কার নয়। মাননীয় মহারাষ্ট্র, মাননীয় স্পিকার, প্রশাসনিক ব্যবস্থাকে আমরা ঢেলে সাজানোর কথা বলেছি, রাষ্ট্রযন্ত্রকে ঢেলে সাজানোর কথা বলেছি। যখন আমার প্রশাসনিক ব্যবস্থা ঠিক থাকবে, যখন আমার অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, যখন আমার জনপ্রশাসন মন্ত্রণালয় ঠিক থাকবে, তখন শিক্ষা খাত এমনি সংস্কার হয়ে যাবে। সেটি শুধুমাত্র সময়ের ব্যাপার, বর্তমান সময়ের জন্য নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য। আমরা এই সঙ্গে প্রথম রাউন্ডের বিতর্ক উপভোগ করলাম। এখন যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডন করার জন্য প্রথমে আমি আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় নেতা জনাব বিনয় বিন মারফুর সালিমকে। তিনি যুক্তি খণ্ডনের জন্য 3 মিনিট সময় পাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে আবারও কিছু কথা বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করছিলাম বিতর্ক চলছে এবং সেখানে তারা বরাবর যে প্রশ্নগুলো করে গেছেন প্রত্যেকটা প্রশ্নের চুল চেরা বিশ্লেষণ করে উত্তর দেবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, তারা বললেন যে শিক্ষা খাতকে বাদ দিয়ে বা শুধুমাত্র উদ্যোক্তা কিভাবে গঠন করা সম্ভব। মাননীয় স্পিকার, আকিজের উদাহরণ তিনি দিয়েছেন, ফেসবুকের একজন ড্রপ আউট শিক্ষার্থী হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সে উদাহরণ দিয়েছেন। আমরা যদি দেখি বাংলাদেশের একজন জনপ্রিয় পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি 2 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন কিন্তু তিনি সেখানে সুযোগই পাননি। মাননীয় স্পিকার, তাই বলে কি তিনি শিক্ষিত নন? মাননীয় স্পিকার, একটা ব্যাপার বুঝতে হবে, শিক্ষা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাতে কিন্তু অন্তর্ভুক্ত নয়। মাননীয় স্পিকার, আমরা নজরুলের উদাহরণ দিতে পারি, আমরা রবীন্দ্রনাথের উদাহরণ দিতে পারি, আমরা অনেকের উদাহরণ কিন্তু এখানে আনতে পারি। মাননীয় স্পিকার, খেয়াল করুন, তারা আমরা বারবার বলছি শিক্ষা খাত আসলে কি, তবুও তারা যেহেতু বারবার প্রশ্ন জানতে চাচ্ছেন সেজন্য আবারও বলছি, শিক্ষা খাত তথা শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষার সিলেবাস প্রণয়ন, শিক্ষা সংশ্লিষ্ট অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে এই ব্যাপারগুলোকে আমরা বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শিক্ষা খাত, এখানে শিক্ষা খাতের আলাদা একটা ডেফিনিশন আছে, শিক্ষানীতি, শিক্ষাক্রম, এটা আলাদা একটা ডেফিনিশন আছে। তার প্রমাণ হলো ডক্টর আব্দুল মালেক মরিয়ম বেগম, ওইটা আসলে পড়ে দেখেন, এখনই দেখতে পারেন শিক্ষাক্রম আলাদা সংজ্ঞা আছে। আপনি কিভাবে শিক্ষাক্রম এবং শিক্ষা খাতে একবার ফেলতেছেন? মাননীয় স্পিকার, আমরা শিক্ষাক্রমকে কিন্তু আমরা একবারের জন্য বলি যে শিক্ষাক্রম শিক্ষা খাতের অন্তর্ভুক্ত নয়। মাননীয় স্পিকার, এই শিক্ষাক্রম আপনি কার্যকর করবেন কখন? এই মধ্যে কি সম্ভব? যদি আপনি করতে চান অন্তত আপনাকে 4 মাস অপেক্ষা করতে হবে, মানে 120 দিন অপেক্ষা করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের শিক্ষাবর্ষ, সেখানে কি আপনি করতে পারবেন? মাননীয় স্পিকার, কিন্তু এই মুহূর্তে কি করবেন? এই যে জানুয়ারি পর্যন্ত যে আগে শিশু মাননীয় স্পিকার, তার মধ্যে নয়। মাননীয় স্পিকার, এই মুহূর্তে আমার কি দরকার? রাষ্ট্রযন্ত্রের সংস্কার। মাননীয় স্পিকার, কারণ তারা বারবার বললেন কর্মমুখী শিক্ষার অভাবে 25 লাখ বেকার। মাননীয় স্পিকার, দুঃখ করে বলতে হচ্ছে এটা। আচ্ছা, আপনারা তো স্বাধীনতার পর থেকেই 53 বছরে রাষ্ট্র সংস্কার করতে পারেন নাই, অথচ আপনারা বলতেছেন যে বর্তমান সময়ে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, আর আবার বলতেছেন যে শিক্ষা সংস্কার করতে আপনাদের 20 বছর সময় লাগবে। এখন আপনারা আসলে এখানে আমরা একবারও বলিনি যে আমরা যে রাষ্ট্র সংস্কার করবো, সেটা তো আমরা অবশ্যই বলছি, কিন্তু 53.5 বছর পরবর্তী যে সময়টা, সেক্ষেত্রে
একের পর এক সরকারের পালাবদল ঘটেছে এবং সেখানে আমরা স্বৈরাচার বিভিন্ন ধরনের ফ্যাসিবাদ দেখেছি মাননীয় স্পিকার। সেই জন্য আমরা রাষ্ট্রযন্ত্র সংস্কার হ্যাঁ, করতে পারি। এই স্বৈরাচারীদের মধ্যে তো শিক্ষা নাই, সুশিক্ষা নাই, নৈতিক শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই, সেই জন্য তারা স্বৈরাচার হয়েছে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, আমি আপনার উত্তর দিব, এখনই দিচ্ছি। মাননীয় স্পিকার খেয়াল করুন, তিনি বললেন ধর্মীয় শিক্ষা, সুশিক্ষা, নৈতিকতা, এই বিষয়গুলো কখন আসবে মাননীয় স্পিকার? অবশ্যই শিখাতে হবে, কিন্তু মাননীয় স্পিকার আপনি একটা ব্যাপার খেয়াল করেন, উনি যে ধর্মের দোহাই দিচ্ছেন, সে ধর্মেই মোহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু যখন আগে শিক্ষা দিলেন বা তিনি যখন ধর্মের প্রচার করলেন, তখন কয়জন ব্যক্তি কেবলমাত্র ইসলামে এসেছিলেন, আর ফতেহ মক্কার পরে কয়জন ব্যক্তি ইসলামে এসেছিলেন, সেই ব্যাপারটা উনি দেখবেন মাননীয় স্পিকার। যখন আইনের কঠোর প্রয়োগ থাকে মাননীয় স্পিকার, আমার অন্তরে যখন ভয় থাকে হাত করার পরার, তখন মাননীয় স্পিকার আমার দ্বারা অন্যায় দুর্নীতি বন্ধ হবে মাননীয় স্পিকার। শুধুমাত্র শিক্ষা, নৈতিক শিক্ষা, চোরে কোনোদিন মাননীয় স্পিকার ধর্মের কাহিনী শুনবেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এবার দেখেন, আমি যে কথাটা বলছিলাম, তারা বললেন যে কর্মমুখী শিক্ষার অভাবে 25 লাখ ব্যক্তি বেকার। এই বেকারত্ব কেন তৈরি হয়েছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার আজকে মেধা পাচার হচ্ছে। কেন পাচার হচ্ছে? তারা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছে, বাংলাদেশে আসছে না। কেন আসছে না? কারণ সেখানে আমার দাম নাই মাননীয় স্পিকার। কেন দাম নাই? কারণ আজকে রাজনৈতিক দলীয়করণ এখানে। তাহলে আমার কি করতে হবে? রাজনৈতিক সংস্কার করতে হবে। সুতরাং এই মুহূর্তে আমি রাজনৈতিক সংস্কার দরকার। তাছাড়া আপনি শিক্ষাগারের সংস্কার করলেন, কিন্তু রাজনৈতিক সংস্কার থাকলো না। যেই দল সরকারে আসবে সেই দল তো তার দল থেকেই নিয়োগ দিবে। আমি আমার দেশে এসে কি করবো মাননীয় স্পিকার? সুতরাং এই মুহূর্তে আমি রাজনৈতিক সংস্কার তথা রাষ্ট্রযন্ত্রের সংস্কার অতীব জরুরি, তারপরেই মূলত। এবং দেখেন, রাষ্ট্রযন্ত্রের সংস্কার হলে মাননীয় স্পিকার একটু পরে চেয়ে নিচ্ছে মাননীয় স্পিকার, একটু পরে চেয়ে নিচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার যে কথাটা বলছিলেন, আপনি আমি শুধুমাত্র আমার সেন্টেন্সটা শেষ করে আপনার উত্তর, আপনার প্রশ্ন আমি নিব, একটু অপেক্ষা করেন। মাননীয় স্পিকার যে ব্যাপারটা আমি বলছিলাম, যে এই মুহূর্তে যদি দলীয়করণ থেকেই যায়, তাহলে আমার শিক্ষাখাত সংস্কার করে কি হবে মাননীয় স্পিকার? আগে দলীয়করণের সংস্কার করতে হবে, তথা রাজনৈতিক সংস্কার করতে হবে। তাহলে 80% তথা শিক্ষাখাত এমনি আপনি সংস্কার হবে এবং এদের গ্রেড ছাড়াও। মাননীয় স্পিকার, এখন আমি প্রশ্নটা আপনার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। মাননীয় প্রশ্ন করেন। বারবার সেই শিক্ষা খাতের কাছে ফিরে আসছেন। আপনি বলছেন দলীয়করণ। দলীয়করণ আমি কেন করব? কারণ আমার মধ্যে মনুষ্যত্ব নাই, আমার মধ্যে নৈতিক শিক্ষা নাই। আমার মধ্যে যদি বিবেক বোধ থাকতো, মনুষ্যত্ব থাকতো, আমি কি জন্য স্বজনপ্রীতি করবো? আমি কি জন্য দলীয়করণ করবো? আপনি ঘুরে ফিরে সেই শিক্ষা খাতেই আসছেন। শিক্ষা ছাড়া কোনোভাবেই একজন মানুষ নৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। শেখ হাসিনার মধ্যে নৈতিক শিক্ষা ছিল না বলেই সে দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের স্বৈরতন্ত্র চালু করেছে। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাকে উত্তর দেওয়ার সুযোগ দেন। মাননীয় সংসদ সদস্য, আপনি বলেন হাসিনার মাঝে নৈতিক শিক্ষা ছিল না, আমি আপনার সাথে একমত। কিন্তু মাননীয় সংসদ সদস্য, হাসিনার মাঝে নৈতিক শিক্ষার চেয়ে বরং যে ব্যাপারটা মাথার মধ্যে বেশি ঘুরপাক খেত, সেটা হচ্ছে আমি প্রধানমন্ত্রী, আমাকে কেউ ধরতে পারবে না, আমার হাতে ওই জায়গাতে সংস্কারের প্রয়োজন। আগে ওটা যদি ঠিক থাকতো, হাসিনা কেন, হাসিনার মতো কোন ব্যক্তিও মাথা যারা দিয়ে দাঁড়াতে পারতো না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী এবং ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আসলে সকলের প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেয়। বাক স্বাধীনতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা মনে হয় যথার্থ পথে এগিয়ে যাচ্ছি। এখন আমি সমাপনী ও যুক্তিখণ্ডন বক্তব্য উপস্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, ভাঙা মেরুদণ্ড নিয়ে যেমন সাঁতরে সাগর পাড়ি দেওয়া যায় না, তেমনি একটা মেরুদণ্ডহীন জাতি কখনো জাতিকে উন্নতি শিখরে পৌঁছাতে দেয় না। জাতির মেরুদণ্ড যত শক্ত হবে, জাতি গঠনের প্রক্রিয়াও তত মজবুত হবে। তাই শিক্ষার আলো যাতে নিভে না যায়, সেজন্য এই আলো জ্বালিয়ে রাখতে আমরা শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করবো মাননীয় স্পিকার। যেখানে শিক্ষার প্রচুর বিনিয়োগ করে হংকং, কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান অর্থনৈতিক উন্নয়নে অভাবনীয় উন্নয়ন করেছে, সেখানে আমার দেশে আমার বিরোধী দলের নেতাবৃন্দ শিক্ষাকেই পেছনে ফেলে দিতে চাচ্ছেন মাননীয় স্পিকার। অন্ধকার জঙ্গলে আলো ছাড়া হাঁটতে পারবেন আপনি মাননীয় স্পিকার। শিক্ষার খাতে গুরুত্ব কম দেওয়ার কারণে আজকে দেশের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব না দেওয়ার ফল হিসেবে
আমার প্রতিপক্ষ দলের মাননীয় সংসদ সদস্য শিক্ষাকে কম গুরুত্বের সাথে দেখছেন। বর্তমান সময়ে শিক্ষা খাতের সংস্কার কেন সবচেয়ে বেশি জরুরি সে বিষয়ে আরেকটু বলে নেওয়া দরকার। মাননীয় স্পিকার, বৈশ্বিক জ্ঞান সূচকে 2021 সালে 154টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 120তম। গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্স, যেটি ফ্রান্স ভিত্তিক বিজনেস পয়েন্ট অফ ইনফরমেশন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলে শিক্ষায় জাতি মেরুদণ্ডহীন জাতি কোনোভাবে উন্নতির উচ্চ শিখরে যেতে পারে না। আমি একমত, সহমত। কিন্তু কথা হচ্ছে এই মেরুদণ্ডহীন জাতিকে গড়ার যারা কারিগর শিক্ষক তাদের বেতন কাঠামো ব্যবস্থা গ্রেড নির্ধারণ করতে হয়, সেটি কি শিক্ষা খাতের অন্তর্ভুক্ত নাকি অর্থনৈতিক সংস্কারের অন্তর্ভুক্ত? অবশ্যই শিক্ষা ব্যবস্থার সাথে অন্তর্গত। আপনি যদি এই মাননীয় প্রধান স্বাধীনতার 53 বছর পর থেকে আপনারা অনেকবার রাষ্ট্র সংস্কার করেছেন, শিক্ষার কোনো পরিবর্তন হয়নি। মাননীয় স্পিকার, অনেকবার রাষ্ট্র পরিবর্তন উদ্যোগ নিয়েছেন আপনারা, শিক্ষার পরিবর্তন এ পর্যন্ত করতে পারেননি। মাননীয় স্পিকার, এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো বড় বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমাদের বাইরে থেকে আমাদের সামান্য একটা ব্রিজ তৈরি করার জন্য আপনি বাইরের দেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসেন। তাহলে কি শিক্ষা আমি আমার প্রশ্নটা সম্পূর্ণ করতে চাচ্ছি। ঠিক আছে, বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে কথাগুলো বললেন শিক্ষা খাতের অন্তর্ভুক্ত, অথচ আপনি একটু দেখেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত জায়গা থেকে গ্রেড এবং জাতীয়করণ বলেন এবং সব ধরনের যে বেতন কাঠামো এগুলো নির্ধারণ হয়। মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়, তারা কি অশিক্ষিত হয়ে ওই জায়গাগুলোতে গিয়েছে? পরিচালনার যে জায়গাগুলো সেখানে কি অশিক্ষিতদের স্থান আছে? সেটি নয়। এখন পর্যন্ত আমরা অনেক অযোগ্যকে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, অনেক অযোগ্যকে দেখেছি। সেই জন্যই আমরা সেই জায়গার আগে এই জন্যই শিক্ষা সংস্কার দরকার, এই জন্য শিক্ষা সংস্কারটা সবচেয়ে বেশি জরুরি। তাহলে মেধার আন্দোলন হতো না মাননীয়। এই রাষ্ট্র সংস্কারের উপরে জোর দিতে গিয়ে আপনারা যেভাবে রাষ্ট্রটাকে ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিলেন এই এতগুলো বছর স্বৈর শাসনের পর, এই ছাত্র সমাজ মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিল। মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু নয়, মেধা প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছিল। ক্ষমতায় যেতে পারলাম না, আমাদেরকে কেন দোষ দিচ্ছে? আমরা কি করেছি? আপনাদের দোষ দিচ্ছে না স্পিকার, আপনাদের দোষ দিচ্ছে না। বিগত ফ্যাসিবাদী সরকার যেভাবে আমাদের দেশে স্বৈর শাসন কায়েম করে গিয়েছিল, ঠিক সেই কারণেই রাষ্ট্রযন্ত্রের সংস্কার দরকার। স্পিকার, ধন্যবাদ। যেখানে উন্নত বিশ্বের দেশগুলো আবিষ্কারী মানসিকতা ধারণ করে, সেখানে আমার দেশের মানুষ শিক্ষা খাতের উপরে কোনো গুরুত্বই দিচ্ছে না। উন্নয়ন করে এমন অবস্থায় নিয়ে গেছেন যে ছোটখাটো ব্রিজ তৈরি করতে আমাদের বিদেশ থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে নিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, অথচ আজকে যখন আমরা শিক্ষাকে সংস্কার করব, আমার দেশের শিক্ষার্থীরা তাদের নিজ মেধাকে কাজে লাগিয়ে তারা রাষ্ট্র গঠন করবে, তারা নিজ মেধাকে কাজে লাগিয়ে তারা দেশ পুনর্গঠন করবে। মাননীয় স্পিকার, এই জন্য আমাদের সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থায় মুখস্থ নির্ভরতা এবং পরীক্ষা কেন্দ্রিকতা দুটোই বড় সমস্যা বলে চিহ্নিত আছে। মাননীয় স্পিকার, তার মাধ্যমে পয়েন্ট অফ অর্ডারটা চেয়ে নিচ্ছি। যখন আপনি শিক্ষা সংস্কার করবেন, মেধাবী বানাবেন, তখন তারা গবেষণা করবে এবং বাইরে থেকে তার তখন বীজের জন্য কিছু আনতে হবে না। এটা আপনি আপনার বক্তব্যে উপস্থাপন করেছেন। প্রথম থেকেই আপনারা এই দলেই চলে যাচ্ছিলেন, কিন্তু আমাদের বিষয় বর্তমান সময়ে সবচেয়ে জরুরি প্রয়োজন। আপনি আজকে থেকেও যদি এই সংস্কারটি শুরু করেন, তাহলে আপনি এর ফলটি আসলে কতদিনের মধ্যে পাবেন, কতদিনে আপনি আপনার শিক্ষার্থীদেরকে শিক্ষিত করবেন এবং তারপর কবে বীজ আসবে, পুরোটাই জেগে জেগে মনে হচ্ছে আমার। খুব কষ্ট হচ্ছে এই দেবে যে এতক্ষণ পরেও মাননীয় বিরোধী দলের নেতারা এখন পর্যন্ত বিষয় প্রস্তাবটি বুঝতে পারেনি। সবচেয়ে জরুরি যে বিষয়টা বলেছে, মানে সবার থেকে জরুরি সবগুলো বিষয় তো আছে, রাষ্ট্র গঠন করব, আইন বিভাগ প্রতিষ্ঠা করব, বিচার বিভাগ প্রতিষ্ঠা করব, সবার থেকে প্রথমে যেটা জরুরি, সবার থেকে প্রথম যেটা জরুরি শিক্ষার যে সংস্কার, সেইটাকে যদি আপনি না করেন, এখনো যদি সময় নেন, আগামী 20 বছর পরে গিয়ে আপনি আগে রাষ্ট্র সংস্কার করবেন, 5 বছর পরে গিয়ে আপনি শিক্ষা সংস্কার করবেন, তাহলে চিন্তা করেন। আপনারা বলেছেন 20 বছর সময় লাগবে শিক্ষা সংস্কার করতে। পয়েন্ট অফ অর্ডার চেয়ে নিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজটা কি? তারা সেটাই মূলত ভুলে যাচ্ছেন বারবার। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ জনগণের সুষ্ঠু এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসে, অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসে। মাননীয় স্পিকার, আপনি একটু দেখেন ডক্টর ইউনূস সাহেব কি বলেছিলেন, আপনি একটু দেখেন প্রস্তাবটা উনি আগে তুলেছেন, শিক্ষা সংস্কারের কথা ডক্টর মাননীয় স্পিকার উনি যে প্রতিবেদনটি দেখিয়েছেন, সেই প্রতিবেদন দেখানোর আগে উনি যখন বাংলাদেশে আসলেন মাননীয় স্পিকার প্যারিস অলিম্পিক
থেকে আসার পর তার প্রথম বক্তব্য কি ছিল মাননীয় স্পিকার? তিনি প্রথমে বলেছিলেন আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, সহিংস আচরণ করবেন না। যদি আপনারা আমার কথা মানতে চান তবে আমি আপনাদের মাঝে থাকবো, যদি মানতে না চান আমাকে বিদায় দেন। মাননীয় স্পিকার, এই প্রথম বক্তব্য ছিল ডক্টর ইউনূসের। অর্থাৎ তিনি আইনের সাথে থেকে শিক্ষাটাই দিতে পারেনি, তার কথা আপনি হয়তো বুঝেনি। পরোক্ষভাবে তার আইনের সাথে নৈতিক শিক্ষা দিয়েছে, উনি আপনাকে নৈতিক শিক্ষা দিয়েছেন। শিক্ষার্থীদেরকে পড়াশোনায় ফিরে যাওয়ার জন্য নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। রাষ্ট্র মেরামত করার দায়িত্ব দেওয়া হয় নাই, তাদেরকে শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করার জন্য তাদেরকে কথাগুলো বলেছিল। এটা ছিল নৈতিক শিক্ষা মাননীয় স্পিকার। আগের যে শিক্ষাক্রম ছিল সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রচলনের মাধ্যমে পূর্ববর্তী প্রাক সৃজনশীল পর্বের যে মুখস্থ নির্ভরতা কমানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল বটে, কিন্তু কাঙ্ক্ষিত কোনো সাফল্য আসেনি মাননীয় স্পিকার। এর একটি মূল কারণ হলো মাননীয় স্পিকার, এই মুহূর্তে যদি আমি শিক্ষা খাতকে সংস্কার করি, আমি বারবার বলেছি যে জানুয়ারি থেকে মিনিমাম আমাকে জানুয়ারি পর্যন্ত সময় দিতে হবে, জানুয়ারি থেকে সেটা চালু হবে। জানুয়ারি পর্যন্ত কি আমি আঙুল চুষবো? এই প্রশ্নটা করেছিলাম মাননীয় স্পিকার, এটার উত্তর চাচ্ছি মাননীয় স্পিকার। ওই সময় আমরা এখন এই মুহূর্ত থেকে শিক্ষা সংস্কার শুরু করবো। মাননীয় স্পিকার, আমার ভাই বা আমার বোন নবম দশম শ্রেণীতে পড়ে, এদের 6 মাসের কি হবে মাননীয় স্পিকার? আমি কি 6 মাস পিছিয়ে যাবে মাননীয় স্পিকার? এই সংস্কার করতে চাচ্ছি এই জন্য, আপনার ফার্স্ট যখন মারা গিয়েছে, তখন দেশের জনগণ কিন্তু সবাই একদম প্রশাসনের প্রতি কিন্তু নজর দিয়েছিল। প্রশাসনের উপর আমরা সবাই প্রশাসনের কাছে আমরা বিচার চেয়েছিলাম। প্রশাসনকে বিচার করেছিল, আপনারা বিচার করেছিল, আপনার বলতে কোনো বিচার হয় নাই। আপনার বলতে কোনো বিচার হয়, একজন বিচারক উনি যদি সুশিক্ষিত না হন উনি কিভাবে বিচার করবেন? বিচারক যদি সুশিক্ষিত না হন উনি বিচার করবেন কিভাবে? রাষ্ট্র পরিচালক যদি সুশিক্ষিত না হন উনি রাষ্ট্র পরিচালন করবেন কিভাবে? এই জন্য মাননীয় স্পিকার শিক্ষা সংস্কার এই মুহূর্তে বর্তমানে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বললেন যে সুশিক্ষিত না হলে তিনি বিচার করবেন কিভাবে? আমি একমত আপনার সাথে। আপনি কেন বলছেন না যে আমি তো এই ব্যাপারগুলো আপনার সাথে একমত শুরু থেকেই পোষণ করছি? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, সুশিক্ষিত যে তিনি হবেন তার আগে মূলত ব্যাপার হচ্ছে আইনের কঠোর। এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো যে আপনি বিশাল ষড়যন্ত্র। ধন্যবাদ সকলকে। আমরা আমাদের কার্যক্রম আবার রিজিউম করবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুরু করেন। মাননীয় স্পিকার, আমি একটা প্রশ্ন রাখতে চেয়েছিলাম। জি প্লিজ। মাননীয় স্পিকার, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, তিনি বলছেন সুশিক্ষিত, আমি যেখান থেকে শেষ করছি সেটাই আমি প্রশ্ন করছি যে সুশিক্ষিত অবশ্যই করতে হবে, কিন্তু যেই বিচারক আজকে আমাকে অন্যায়ভাবে আমার নামে মিথ্যা মামলা দিয়ে বা আমাকে হয়রানি করলেন, ওই বিচারককে কি এখন আমি আবার শিক্ষিত করতে পারবো? কারণ ওই বিচারকের মধ্যে তো শিক্ষাই নাই। জি পারছি না বলে এই মুহূর্তে আমার কি করতে হবে? মাননীয় প্রধানমন্ত্রী, প্রশ্নটা শেষ করতে। ঠিক আছে। এই জন্য আমাকে কি করতে হচ্ছে? সিস্টেমের পরিবর্তন করতে হচ্ছে। সিস্টেম কি? রাষ্ট্রযন্ত্র। সেই রাষ্ট্রযন্ত্রের সংস্কারটাই আমরা যাচ্ছি। যখন এটা হবে মাননীয় প্রধানমন্ত্রী, তখন কিন্তু শিক্ষা খাত এমনি পরিবর্তন হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, একজন বিচারক যখন বিচার করেন উনি সারা জীবন যেভাবে শিক্ষা অর্জন করে আসেন ঠিক সেইভাবে উনি বিচার কার্য পরিচালনা করেন। এখন তার ভিতরে যদি ওই শিক্ষাটুকুই না থাকে যে আমি কিভাবে ন্যায় নীতির সাথে বিচার করব, তাহলে কিভাবে বিচার হবে মাননীয় স্পিকার? এই জন্য আমাদের শিক্ষা সংস্কার প্রয়োজন আছে মাননীয় স্পিকার। আমার বিরোধী দলের হুইপ বলেছিলেন যে অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্রতা দূর করার জন্য শিক্ষার প্রয়োজন আছে কিনা। উনি বলেছেন হারামজাদা। আমরা এই কথাই বলে যেতে চাই যে ভাত দে হারামজাদা, এই কথা যেন আর কোনো বাঙালি না বলতে পারে। এই জন্য শিক্ষার সংস্কারের প্রয়োজন রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য বলেন। মাননীয় স্পিকার, সময় শেষ, আমি প্রশ্নটা নিতে পারছি না।
মাননীয় প্রধানমন্ত্রী কথা বলার সুযোগ না দিলে বাক স্বাধীনতা নষ্ট হলে এটাই বিষয় না। আপনি বলেছেন যে একজন বিচারপতি এতদিন পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এসেছে সে সেই অনুযায়ী বিচার করে, এটা আমরা মেনে নিচ্ছি। তাহলে এখন আপনি তাদেরকে নৈতিক শিক্ষা দিবেন, শিক্ষায় সুশিক্ষিত করবেন, তাহলে আপনি এখন যাদেরকে শিক্ষার আওতাভুক্ত করবেন, সুশিক্ষার আওতাভুক্ত করবেন, তারা ঠিক কত বছর পরে সে আপনাকে সঠিক বিচার কার্যক্রম দিবে? আর এতদিন পর্যন্ত যে অন্যায়গুলো হবে সেগুলোর বিচার কে করবে? সেই প্রশ্নটির উত্তর আপনি দিয়ে শেষ করবেন। আপনারা অবশ্যই জানেন যে এই ধরনের পরিবর্তনগুলো সময় সাপেক্ষ। মাননীয় স্পিকার, সাথে সম্পূরক একটা প্রশ্ন করছি, সম্পূরক একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে তারা সুশিক্ষিত মাননীয় ছিল। স্পিকার, এটা রুলস বহির্ভূত মাননীয় স্পিকার। শেষ করুন। করা পড়ার ভয় ছিল মাননীয় প্রধানমন্ত্রী, হাত করা পড়ার ভয় ছিল মাননীয় প্রধানমন্ত্রী, সেইটা এটা বলতে পারেনি মাননীয় এই ভয়টা দূর করার জন্য ছাত্ররা আন্দোলন সেই জন্য করেছিল। রাষ্ট্রযন্ত্র এই ভয়টা দূর করার জন্য আমাদের শিক্ষা সংস্কার প্রয়োজন। কারণ আপনি যদি গোড়া থেকে যদি শিখে না যান, ওখানে গিয়ে আপনি কিভাবে ন্যায় নীতি প্রতিষ্ঠা করবেন? আপনার তো গোড়াই গেল। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য বলেছেন যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, মৌলিক অধিকারগুলো আগে পূরণ করতে হবে, তারপরে শিক্ষা। আমি এখন পর্যন্ত কোন বাঙালিকে না খেয়ে মরতে দেখিনি। আমরা বস্ত্র রপ্তানির দিক থেকে আমরা পোশাক শিল্পে পুরো বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে মাননীয় স্পিকার। খাদ্যে মোটামুটি আমরা স্বয়ংসম্পূর্ণ আছি মাননীয় স্পিকার। বাসস্থান আমাদের কাছে আছে। শুধুমাত্র যে জায়গাটাতে সংস্কার করা হয়নি, যে জায়গাটা ভঙ্গুর অবস্থায় রয়েছে, সেটা হচ্ছে শিক্ষার খাত। এজন্য মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমি আমার প্রস্তাব রেখে যেতে চাই, এই সংসদ যেন এই শিক্ষা খাতে যেন জরুরি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এই সংসদ যেন মনে করে শিক্ষা খাতের সংস্কার বর্তমান সময়ে সবচেয়ে জরুরি বিষয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত যে বিষয়বস্তু ছিল, এই সংসদ মনে করে শিক্ষা খাতের সংস্কার বর্তমান সময়ে সবচেয়ে জরুরি প্রয়োজন, এই প্রস্তাবনার উপরে আমরা দীর্ঘক্ষণ সরকারি দল এবং বিরোধী দলের বিস্তর আলোচনা শুনলাম। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী নিশ্চিত মার্ক প্রদান করেছেন এবং রেজাল্টটি সামারি করার জন্য যাচ্ছে। আমরা প্রস্তাবটি সংসদে পাস হওয়া উচিত নাকি উচিত না কণ্ঠভোটে যেতে পারি। এখন সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, এই সংসদ মনে করে শিক্ষা খাতে সংস্কার বর্তমান সময়ে সবচেয়ে জরুরি প্রয়োজন। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। ধন্যবাদ। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। বিচারক মন্ডলী এটাও কাউন্ট করেছে। বিচারক মন্ডলীর রেজাল্ট আসার পরে আমরা বুঝতে পারবো প্রস্তাব গৃহীত হলো নাকি হলো না। তো ততক্ষণে আমি দুইটা কথা বলে আমাদের মাননীয় উপাচার্য স্যারকে অনুরোধ করব সবার উদ্দেশ্যে কথা বলার জন্য। দেখেন, আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রতিষ্ঠাতা ডক্টর মীর মোহাম্মদ আমজাদ হোসেন স্যারের যে উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য নিয়ে স্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যেটা আমরা ওনার কাছ থেকে সরাসরি শোনার সৌভাগ্য আমার হয় নাই, আমি আমাদের মাননীয় উপাচার্য স্যারের মুখে অনেকবার শুনেছি যে এটা শুধু একটা বিশ্ববিদ্যালয় হিসেবে সংখ্যা বাড়ুক এমনটা না, আগে হয়তো 110টা বিশ্ববিদ্যালয় আছে, এটা দিলে 111তম হলো এমনটা না। এটার উদ্দেশ্য দক্ষ, নৈতিক, জ্ঞানসম্পন্ন মানব শক্তি তৈরি করা, যারা দেশ বিদেশের বিভিন্ন অঙ্গনে ভূমিকা রাখতে পারবে। আমার আজ দুই পক্ষের স্বতঃস্ফূর্ত এবং তথ্যবহুল প্রাণাঞ্জল উপস্থাপনায় বিতর্কের দেখে মনে হচ্ছে স্যারের স্বপ্ন বাস্তবের পথে, সঠিক পথে আমরা এগোচ্ছি। আমরা আমাদের বক্তাদের মধ্যে আগামী দিনের সংসদ সদস্য, আগামী দিনের হুইপ, আগামী দিনের বিরোধী দলীয় নেতা, আগামী দিনের মাননীয় প্রধানমন্ত্রীর চেহারা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারা আগামী দিনে দেশকে লিড করে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য যে দক্ষতা, যে ক্ষমতা, যে পারদর্শিতা দরকার, তা তারা ইতিমধ্যে অর্জন করেছে এবং করার পথে আছে। সবাই দুই পক্ষই একটা জায়গাতে একটু আমার কাছে মনে হয়েছে মিসম্যাচ। ইতিপূর্বে কারা ক্ষমতায় ছিলেন এবং বর্তমানে কারা ক্ষমতায়, এটা ডিফাইন করতে চাই। সরকার দল বলছে বিরোধী দল এতদিন লুটপাট করছে, বিরোধী দল বলছে আমরা তো ক্ষমতায় যাই নাই। একটা অসামঞ্জস্যতা সেখানে পরিদর্শিত হয়েছে। কিন্তু সবার বক্তব্যের মধ্যে একটা কমন জিনিস এসেছে, সেটা হলো বড় দুইটা গ্রুপ, আমরা এখন নাম বলতেই পারি, সালমান এফ রহমান এবং তার ফ্যামিলি, এসালাম এবং তার ফ্যামিলি, তারা যেভাবে দেশটাকে, অর্থনীতিটাকে ব্যক্তিগত কেন্দ্রিক করে হাজার লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে, ন্যায় বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, বাক স্বাধীনতার যে রুদ্ধ অবস্থা ছিল, যেখানে মানুষ স্বাভাবিকভাবে কথা বলতে পারতো না, এই সকল বিষয়ে দুই পক্ষই তাদের বক্তব্যের মধ্যে সমান গুরুত্ব দিয়ে
তুলে ধরেছে। তার মানে তারা স্বাধীন, তারা সচেতন, তারা সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ, সুন্দর দেশ, সুন্দর সমাজ, সুন্দর জাতি বিনির্মাণে যথোপযুক্ত, এটা আমার মনে হচ্ছে। একটা বিষয়ে সবাই আলোকপাত করেছেন, শিক্ষা। শিক্ষার কথা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়ের সাবজেক্টের মধ্যেই ছিল। শিক্ষাকে ভেঙে সুশিক্ষার কথা এসছে, নৈতিক শিক্ষার কথা এসছে। ব্যক্তিগতভাবে আমার একটা কোশ্চেন আমার সবার কাছে, দেশে আমরা যত দুর্নীতির কথা শুনেছি, এই দুর্নীতির মধ্যে কত পার্সেন্ট অশিক্ষিত মানুষ করেছে? দুর্নীতির যে পরিসংখ্যান আমাদের কাছে আসে বা আমরা শুনি, আমার কাছে মনে হয় তার সিংহভাগ, মানে অলমোস্ট 100% আমাদের শিক্ষিত মানুষদের দিয়েই সম্পরিত হয়। সো শিক্ষাটা কি আসলে, শিক্ষাটাকে আমরা সুশিক্ষা কেন নিয়ে গেলাম? তার অনেকে সেখানে কিছু কুশিক্ষা রয়ে গেছে, সেটা দেখার দরকার, ভাবার দরকার, প্রত্যেকে একটু রিয়েলাইজ করা দরকার। রাত্রে যখন আমি ঘুমাতে যাই তার আগে একবার নিজেকে জিজ্ঞেস করা দরকার, আজ দিনে আমি কতগুলো কাজ করেছি, তার মধ্যে কতগুলো জনহিতকর ছিল, কতগুলো জনগণের জন্য বা দেশের জন্য ক্ষতিকারক ছিল, আমি নিজেকে ডেভেলপ করতে পেরেছি কিনা, আমি আমার উপরে অর্পিত যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে পেরেছি কিনা। এভাবে আমি, আপনি, আমরা সবাই যদি চিন্তা করা শুরু করি, তাহলে এক সময় হয়তো আমরা আমাদের সেই স্বপ্নের দেশ, স্বপ্নের একটা পৃথিবী পাবো, আমাদের উত্তরসূরিদের জন্য স্বপ্নের মতো, সাধনের মতো কিছু একটা জেগে যেতে পারবো। আমি সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমার মাননীয় উপাচার্য স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যার। মাননীয় স্পিকার, আপনি আমাকে দেখে বড় বিপদে ফেলেছেন। প্রথমত আমার রিয়াকশনটা বলি, আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, একটা দোয়া সেখানে আমাকে, যাতে আমি ওই দিন পর্যন্ত বেঁচে থাকি এখানে আব্দুল রাশেদ প্রধানমন্ত্রী বাংলাদেশের, এখানে মুসলিমের বিপক্ষে দলীয় নেতা, এই দিন পর্যন্ত বাঁচার আমার আশার আকাঙ্ক্ষা তীব্রভাবে জেগে উঠেছে। এই দেশ, এই দেশের ভবিষ্যৎ তাদের হাতে গড়ে উঠবে একদিন। তার আমার প্রত্যয়, তাদের কথা শুনে, তাদের সব কিছু শুনে, তাদের প্রত্যয় দেখে, অদম্য সাহস দেখে আমার সেইটাই আশা হচ্ছে। আমি বিচারকদের নিজস্ব মাপকাঠি আছে, বিচারকদের নিজস্ব মাপকাঠিতে কেউ জয়ী হবে, কেউ বিজয়ী হবে। আশা করি বিচারকরা তাদের মতামত করে ফেলেছেন। আমার ভাষা যেন কোনো মতেই বিচারকদের প্রভাবান্বিত না করে। আমার ব্যক্তিগত বোঝাপড়া, যারা উপস্থিত আছেন তারা একবার আমার দিকে তাকিয়ে দেখেন। আমি জন্ম, মৃত্যু বলতে পারি, আমি কদিন পরে মারা যাব, মারা পর্যন্ত আমি শিক্ষার সপক্ষে আছি। ভেবেছি, যা চিন্তা করেছি, যা করেছি সবই শিক্ষার সপক্ষে, শিক্ষার বিপক্ষে কিছু করি নাই। তার পক্ষে কি এখন এই মুহূর্তে শিক্ষার বিপক্ষে কোনো কিছু বলা সম্ভব? কি বলেন আমার থেকে? আমি শুধু একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি। আমি কিছুদিন একটা দেশে চাকরি করতাম, দেশটা মুসলমান প্রধান, নাইজেরিয়া মুসলমান প্রধান দেশ। সেখানে আমাদেরই মতো দুই শ্রেণীতে বিভক্ত, একদল মুসলমান আর একদল খ্রিস্টান। আমাদের এখানে যেমন আমরা এখানে একদল মুসলমান আর একদল অন্য সম্প্রদায়, ঠিক সেরকম দুই দল বিভক্ত। ওখানে যখন মিনিস্ট্রি গঠিত হতো তখন এই খ্রিস্টান মাইক সকলেও হয়েছে। আসে নাই। আমি বলছিলাম যে ঠিক আমাদের মতো দেশের অবস্থা সেখানে, তার মিনিস্ট্রি গঠনের সময় তারা করতো কি, খ্রিস্টানরা করতো কি, তোমরা যে পদ নেবে নাও, রাষ্ট্রপতি পদ নাও, কোনো আপত্তি নেই, অর্থমন্ত্রী নাও, কোনো আপত্তি নেই, বিদেশ মন্ত্রী নাও না, কোনো মন্ত্রণালয়ে তারা ছেড়ে দিতে পারতো না। শুধু বিনিময়ে তারা চাইতো শুধু একটা মন্ত্রণালয় আমাদের হাতে দাও।
সেই মন্ত্রণালয়টা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আর এই শিক্ষা মন্ত্রণালয় তারা কুক্ষিগত করার পর আমাদের মতন তাদের পরিচয়, সংখ্যায় তারা মুসলমান কিন্তু চরিত্রে সম্পূর্ণ অমুসলমান। তারা এই শিক্ষার মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। শিক্ষার মাধ্যমে তারা শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করার পরে আমাদের মতো টেক্সট বুক খুলেই, প্রাথমিক টেক্সট বুক খুলেই বালক বালিকাগণ এই ওপরের ছবিটিকে দেখিতে পাইতেছ, ইনি কে? ইনি জেসাস, ইনি আমাদের ভগবান, একে আমাদেরকে আল্লাহ বলে মানতে হবে, গড বলে, ইনি আমাদের গড, আমাদের গড বলে মানতে হবে। তাই এই হলো শিক্ষা। শুধু আমি একটা বলি, একবার সিনেটে আমাদের একজন প্রিয় ভাইস চ্যান্সেলর মারা গেছে, যাওয়ার পরে আমরা সবাই করছি সমবেত হয়েছি শোক সম্মান জানানোর জন্যে। তো সিনেটে কিভাবে শোক প্রস্তাব জানানো হলো, আমাদের মতনই 1 মিনিট নীরবতা পালন, 1 মিনিট নীরবতা পালন করে শোক জানানোর কথা হলো। আমরা সেখানে বোধহয় আমারই সিরিয়াল নাম্বার ছিল 5,000 না 6,000 মতো। এই 5,000 6,000 শিক্ষকের মধ্যে মুসলিমরাও কয়েকজন, আমরা মুসলমান ছিলাম 30 থেকে 40 জন। তারা বললাম আমরা আমাদের মতন করে দোয়া করতে দেন সিনেটে, আপনারা 1 মিনিট বসেন, আমরা আমাদের মতো 1 মিনিট করে আমরা আল্লাহর নাম নিয়ে দোয়া করব। আমাদেরকে তারা অ্যালাউ করে। আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাতে সেই 1 মিনিট দাঁড়ানো ব্রিটিশরা দিয়ে গেছে, সাহেবরা আসছে, সাহেবরা দিয়ে গেছে আমাদের দেশে এক শোক প্রস্তাবের জন্য কালো কাপড় পরে 1 মিনিট দাঁড়াতে হবে। পাকিস্তান যুগ গেছে, যারা ইসলামের সপক্ষ শক্তি ছিল বলে দাবি করে, সেই কালো কাপড় 1 মিনিট দাঁড়ানো কি গেছে? বাংলাদেশে যে পরিচয় হোক বাংলাদেশ আজও আছে, আজও কি সেই পরিচয় আছে কি নাই? সেই কালো কাপড়, সেই 1 মিনিট নীরবতা পালন আছে কি নাই? অথচ 1 মিনিট লক্ষ্য করেন, আপনার সৃষ্টিকর্তা তার থেকে কি কেউ ভালো করে বোঝে মানুষের কি প্রয়োজন? তার থেকে কি কেউ, আল্লাহর থেকে কেউ কি বেশি করে ভালো করে বোঝে নাকি? কোনটা প্রয়োজন? অর্থ প্রয়োজন, সোনা প্রয়োজন, আর খাওয়া দাওয়ার প্রয়োজন। তিনি প্রথমত কি দিলেন? ইকরা বিস্মি রাব্বিকাল লাযী খালাকা, পড়ো, শিক্ষা গ্রহণ করো, গো ফাইন্ড আউট, রিসার্চ করো, বের করো। আবার শুধু তাই না, যাতে সেটা হতে পারে, প্রচলিত হতে পারে, যাতে এটা চালু হতে পারে, এই জন্য উনি একজন ট্রেন্ড শিক্ষকও পাঠিয়ে দিলেন, শিক্ষা এবং শিক্ষক। তাই আমি মনে করি যে আমি এখন অবশ্যই সাপোর্ট করে বলতে পারি যে সরকারি দল যে বলেছে যে শিক্ষা, আমরা এসেতে লিখি শিক্ষা হলো মানুষের মেরুদণ্ডের মতো হল, মতোটা তারা বাদ দিয়েছে। এই মতোটা বাদ দিয়ে আমি তাদের সঙ্গে সম্পূর্ণ এখন, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলে বাকিগুলো আসতে পারে। এই জাতি যে কোন, আপনি লক্ষ্য করেন কাজেকে মানুষ করতে হবে। যে জাতি আজও খাবারের কথা চিন্তা করছেন, কোনটা খাদ্য কোনটা অখাদ্য, এই জাতি কি জানে? আমরা কি জানি? জানলে আজকে এই সুষম খাদ্যের ব্যবহার কেন আমাদের মধ্যেও নাই, শিক্ষিত সমাজের মধ্যেও আমরা জানি না কোনটা খাদ্য, কত খেতে হবে, কোনটা খাদ্য। এই যে জাতি, যাদের শিক্ষা শুরু হয়েছে যে পায়খানা করার পরে হাত ধোয়া, সেখানে এই ধরে, কাজেই এই জাতিকে এই পৃথিবীর বুকে একটা সভ্য জাতিতে পরিণত করতে গেলে ওই প্রথম থেকেই শিক্ষা শুরু করতে হবে। এবং ওই শিক্ষা হলেই জাতি যখন শিক্ষাগত দিক থেকে উন্নত হবে, তখন বাকি সব কিছু আস্তে আস্তে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তবে আমি 2 দলকেই চাই, 2 দলই জিতুক। স্যার রেজাল্ট হাতে চলে এসেছে স্যার, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 500-র মধ্যে মাত্র 3 মার্কসের ব্যবধানে বিজয়ী এবং বিজিত 2টা দল নির্ধারিত হয়েছে। তো আমরা উভয় দলকে কনগ্রাচুলেট করবই, কারণ মাত্র 3 মার্কসের ব্যবধানে
এটা মানে এরকম না যে সেকেন্ড হয়েছে বা মানে সে খারাপ করেছে, তারাও ভালো করেছে নিশ্চিত, আরো ভালো করবে আগামীতে। স্যার বিজয়ী দলের নামটাকে যদি আমি নিশাতে বসে বসে ভাবছিলাম যে দেখি ডিবেটের বিচারক হওয়াও কঠিন। আমাদের হাসান স্যার অত্যন্ত দক্ষতার সঙ্গে এটা পরিচালনা করেছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছিল বিচারকরা খুব কঠিন বিপদের সম্মুখে আছে, কারণ সমানে সমান চলেছে। তা আমাকে বলা হয়েছে ঘোষণা করতে, এখানে দেখা যাচ্ছে বিজয়ী দল হলো সরকারি দল। কিন্তু ডিবেটার হিসেবে তারা অপরপক্ষ একবারে এই যে মার্কের ব্যবধান এটা স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিক্যান্ট। একদল পেয়েছে 416 আর একদল পেয়েছে 413। এই দুটা ডিফারেন্স স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট নয়। কাজেই বলতে গেলে ডিবেটের দিক থেকে তারা সমান সমান। এখন এটা হলো ডিবেট, কথাবার্তা। আমি শুধু শিক্ষকদের কাছে একটা আবেদন বা নিবেদন করব, আমরা তারা কি লক্ষ্য করলাম, কারা এখানে বলছিল কিরকম প্রমিত বাংলা ব্যবহার করেছে, কিরকম তাৎক্ষণিকভাবে যা স্ট্যাটিস্টিক্স দরকার কিরকমভাবে উপস্থাপনা করেছে। এই একই ছাত্র আপনার ক্লাসে গিয়ে কেন মুকম করতে বাচনমের মতন হয় চিন্তা করবে। এই দোষটা তাদের মধ্যে নাকি আপনাদের মধ্যে, এইটা খালি চিন্তা করবে। তাদেরকে বিকশিত করতে গেলে, তারা অলরেডি আলোকিত, তারা বিকশিত করতে গেলে আমার মনে হয় আমাদের শিক্ষকদের রোল বদলানো উচিত। তা নাহলে পরে এই এত সুন্দর কথাবার্তা যারা বলছে, একেবারে কোথাও কি একবার মনে হচ্ছে যেন সত্যিকারের প্রধানমন্ত্রী, আমার মনে হচ্ছে যেন সত্যিকারের বিপক্ষে দলীয় নেত্র। মেয়েদেরও দেখলাম আমি, আরে বাপ। আচ্ছা, এই দুই দলের মধ্যে একটুখানি বৈষম্য লক্ষ্য করলাম। একদল হয়েছে সম্পূর্ণ নারী চরিত্র বিবর্জিত, সরকারি দল মেয়েদের মধ্যে নাই। এর দ্বারা একটা বোঝা যাচ্ছে যে কেন বিজ্ঞজনেরা বলছে পথি নারী বিবর্জিত। সংসদে আছে, হ্যাঁ। তো